সুফিয়া বেগম আর ইয়াশ দাঁড়িয়ে আছে পাশাপাশি। ইয়াশ ছাদে এসেছে অনেকক্ষণ। সুফিয়া বেগম এসেছিলেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। তখনই দেখলেন ছেলেকে। ইচ্ছে হলো কথা বলার। কতদিন হলো আম্মু ডাক শুনেন না ইয়াশের মুখে। নিজেই গিয়ে পাশে দাঁড়ালেন ইয়াশের। ইয়াশ দেখল কিনা সন্দেহ। নীরব রইল সে। সুফিয়া বেগম প্রথমে কথা না বললেও কিছুক্ষণ অপেক্ষার পর নীরবতা ভেঙে বললেন তিনি। আমি তোমার সাথে কথা বলতে চাই ইয়াশ, সময় আছে তোমার? ইয়াশ আগের মতো দাঁড়িয়ে থেকেই উত্তর দিল সুফিয়া বেগমের কথায়। শুনছি। আমার প্রতি তোমার এত রাগ কেন ইয়াশ? আমাকে আম্মু বলে ডাকতে তোমার মুখে বাধে? আমার কি ইচ্ছে করে না তোমার মুখে আম্মু ডাক শুনতে? কেন এত দূরত্ব বাড়ালে এই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে? ইয়াশ হাসলো আলতো। তাচ্ছিল্যের স্বরে বলল, তোমার তো বয়স কম হয়নি আম্মু, রাগ আর অভিমানের মধ্যে ফারাক বুঝতে পারো না? কথা নেই সুফিয়া বেগমের মুখে। ইয়াশের কথার মানে কি এটাই যে সে অভিমান করেছে মায়ের উপর? সুফিয়া বেগমের চুপসে যাওয়া মুখটা দেখে হাসি পেল ইয়াশের। ছাদের রেলিংয়ে ভর দিয়ে তাকালো আকাশ পানে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওনাকে, আমারও তোমার স্নেহ পেতে ইচ্ছে করতো আম্মু। প্রচণ্ড জ্বরে গা পুড়ে গেলে একা রুমে শুয়ে থেকে বিড়বিড় করে আমি তোমাকেই ডাকতাম। আশা করতাম তুমি আসবে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, নিজ হাতে ভাত মেখে খাইয়ে দেবে আমাকে। তুমি কি এসব কখনো করেছো? তোমার সব ভালোবাসা তো ছিল কেবল ঈশানের জন্য। একটা সত্যি কথা বলো তো, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলে তোমরা? দু এক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ইয়াশের দিকে। বলতে ইচ্ছে করলো ওনার, ইয়াশ, তোমাকেও আমি ভালোবাসি বাবা। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। মুখ ফুটে বললেন না কিছুই। মায়ের নির্বাক চাহনি দেখে আবারও বলল ইয়াশ, তুমি আমাকে ভালোবাসোনি আম্মু। আমাকে সব সময় দূরে ঠেলে দেওয়ার কারণটা কি বলবে? এই যে তোমাদের এত অভিযোগ আমি বাড়িতে আসি না, তোমাদের সাথে কথা বলি না, এগুলো কি এমনি এমনি? আমার ভেতরটাও পুড়তো, আমারও কষ্ট হতো। বারবার মাথায় ঘুরতো কেন আমার আম্মু আমাকে দূরে ঠেলে দিয়ে অন্য কাউকে বুকে টেনে নেন। আমি কি তার ছেলে নই? ছেলের এমন প্রশ্নের কি উত্তর দিবেন বুঝে উঠতে পারলেন না সুফিয়া বেগম। মুখ চেপে ঢুকরে কেঁদে উঠলেন তিনি। নিজের দোষেই কি তবে দূরত্ব বাড়ালেন ছেলের সাথে? ইয়াসের মনে এত অভিমান জমে আছে ওনার প্রতি। কিভাবে বোঝাবেন উনি? কখনোই ইয়াসের খারাপ চাননি। ভালো হবে ভেবেই পাঠিয়েছেন বিদেশে। পড়াশোনা করে ছেলে মানুষ হবে এই আশাই তো ছিল ওনার মনে। মা ছেলের মধ্যে এত দূরত্ব বাড়বে জানলে কখনোই করতেন না এসব। নিজেকে সামলে নিলেন সুফিয়া বেগম। বললেন ইয়াসকে, আমি তোমার আম্মু ইয়াশ। তুমি আমাকে মানো আর না মানো, আমি তোমাকে পেটে ধরেছি, পৃথিবীর আলো দেখিয়েছি। মা তোমাকে ভালোবাসি ইয়াশ, তুমি ভুল বুঝছো আমাকে। ইয়াস হেসে উড়িয়ে দিল কথাটা। হয়তো বিশ্বাস করেনি সুফিয়া বেগমও। বুঝলেন বিষয়টা, তবুও বলতে শুরু করলেন তিনি। তুমি বা আফিয়া তখন পৃথিবীতে আসোনি। তোমার দাদি বাড়ির প্রতিটি লোক, পাড়া প্রতিবেশী আমাকে কত কথা শোনাতো, বাচ্চা কাচ্চা হচ্ছিল না তাই। না পেরে ঈশানকে নিয়ে এসেছিলেন তোমার বাবা। তারপর তোমার বোন এলো, তুমি এলে। পেটে না ধরলেও ঈশান আমার প্রথম সন্তান, তাই হয়তো ওর প্রতি এত ভালোবাসা আমার। আমি তোমাকেও ভালোবাসি ইয়াশ, তুমি আমার নিজের ছেলে। কথাগুলো বলে থামলেন সুফিয়া বেগম। ইয়াসকে ওখানে রেখেই দৌড়ে চলে গেলেন ছাদ থেকে। কাশফিয়া এত সময় দাঁড়িয়েছিল সিঁড়ির দরজার কাছেই। ইয়াসের যে ওর আম্মুর প্রতি রাগ অভিমান জমে আছে তা অজানা নয় কাশফিয়ার। তবে কখনোই কথা বলেনি এগুলো নিয়ে। আজ কেমন খারাপ লাগা কাজ করছে শাশুড়ির অশ্রু ভেজা চোখগুলো দেখে। ওনার চোখে মুখে যে ইয়াসের প্রতি মায়া আর অপরাধ বোধ ছিল তা স্পষ্ট দেখেছে কাশফিয়া। কাশফিয়া এসে দাঁড়ালো ইয়াসের পাশে। বলল ওকে, মায়েদের প্রতি রাগ অভিমান জমিয়ে রাখতে নেই। উনি আর কতদিন বলুন? এবার না হয় যাওয়ার আগে সবার সাথে সম্পর্ক ঠিক করে যাব। পরের বার এসে ওনাকে না পেলে আফসোস হবে না আপনার? ইয়াস চুপ করে রইল। কিছুক্ষণ পর তাকালো কাশফিয়ার দিকে। ওর যে আজ কষ্ট হচ্ছে। কাশফিয়ার তো আম্মু নেই, তাই এত আবেগী কথা বলছে। কিন্তু ইয়াসের আম্মু যে থেকেও না থাকার মতো ছিলেন। কখনোই ভালোবেসে কাছে টেনে নেননি ওকে। এমনি এমনি কি দূরত্ব বাড়িয়েছে এবারের সাথে? দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াস। বলল কাশফিয়াকে, আম্মু আমাকে ভালোবাসে না উপমা। আমার জীবনে উনি থেকেও না থাকার মতো ছিলেন আজীবন। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, আমি কি মায়ের নিজের ছেলে? কে বলল উনি আপনাকে ভালোবাসেন না? আপনার ছোটবেলার জামা কাপড় খেলনা সব উনি যত্ন করে রেখে দিয়েছেন। সামনে এসে কথা বলার সাহস পান না, তাই
আপনার কথা মনে পড়লে এগুলো আঁকড়ে ধরে কান্নাকাটি করেন। ইয়াসের ভিতরটায় কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কোথাও না কোথাও মায়ের জন্য খারাপ লাগা কাজ করছে ওর। ইয়াস কি তবে ভুল ভাবছে মায়ের ব্যাপারে? ওর কি উচিত সব মান অভিমানের দেয়াল ভেঙে ফেলা? কি যেন ভেবে কাশফিয়াকে ছাদে রেখেই দৌড়ে নিচে গেল ইয়াস। কাশফিয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার পানে। সময়টা হেমন্তের শেষ প্রান্তে। আস্তে আস্তে শীতের আগমন ঘটেছে প্রকৃতিতে। ইয়াস কাশফিয়াকে নিয়ে কৌশিকদের গ্রামে এসেছে। ইনায়া বারবার কল দিচ্ছিল আসার জন্য। ইচ্ছে না থাকলেও না করতে পারেনি ইয়াস। কাশফিয়ারও ইচ্ছে হয়েছে যাওয়ার আগে নিজের গ্রাম ঘুরে দেখবে। গ্রামের রাস্তা খুব একটা ভালো না। গাড়ি ভিতরে ঢুকবে ঠিকই, তবে কাশফিয়ার ইচ্ছে করছে ইয়াসের সাথে পায়ে হেঁটে বাড়ি পর্যন্ত যাবে। কাশফিয়া আর ইয়াস যাচ্ছিল ভাঙাচোরা ছোট্ট চায়ের দোকানটার সামনে দিয়ে, যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। কাশফিয়া হাঁটা থামিয়ে দাঁড়িয়েছে ওখানেই, বারবার দোকানটার দিকে তাকিয়ে খুঁজছে কাউকে। ইয়াস বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে। কি হলো উপমা, দাঁড়িয়ে আছো যে? কাশফিয়া মিষ্টি হেসে ইয়াসের হাত ধরল, কাঁধে মাথা রেখে বলল। এইখানে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে আপনার? ইয়াস মুচকি হেসে বলল কাশফিয়াকে। হুম, এখানে আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল। বিস্মিত নেত্রে ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। অবাকের সহিত বলল ওকে। তাহলে প্রথম দেখা কোথায় হয়েছিল? তোমার স্কুলের প্রোগ্রামে। কি, কবে, কখন? ইয়াস কেবল হাসলো, উত্তর দিল না কাশফিয়ার কথার। চায়ের দোকানের ভদ্রলোক এগিয়ে আসলেন ওদের দিকে। ইয়াসের থেকে চোখ সরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো কাশফিয়া। মুখে হাসি টেনে বলল ওনাকে। কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুমি কেমন আছো? বাড়িতে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো যে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখবো বলেই দাঁড়িয়েছিলাম এত সময়। ভদ্রলোক হাসলেন কাশফিয়ার কথায়। ইয়াসের সাথেও কিছুক্ষণ কথা বললেন উনি। তারপর দুজনেই বিদায় জানিয়ে চলে গেল কৌশিকদের বাড়িতে। ইয়াস আর কাশফিয়া বসে আছে ড্রয়িং রুমে। কাশফিয়ার মামি ওদের জন্য খাবার বানাতে ব্যস্ত। ইয়াস তো ফোন ঘাঁটছে। কাশফিয়া চুপচাপ বসে আছে ওর থেকে কিছু দূরে। বারবার কৌশিক ইনায়ার রুমের দিকে তাকিয়ে দেখছে ইনায়া বের হলো কিনা। ইয়াস আর কাশফিয়া যেখানে বসে আছে সেখান থেকে ইনায়াদের রুমের দূরত্ব খুব একটা বেশি না। দরজাটাও হাত খোলা। হঠাৎই কাশফিয়ার কানে আসলো ইনায়ার কথা। কান্নারত কণ্ঠে বারবার বলছি ইনায়া। আস্তে, ব্যথা পাচ্ছি আমি। ইনায়ার কথার উত্তরে বলল কৌশিক। বাচ্চাদের মতো কান্নাকাটি লাগিয়েছিস কেন? আসতেই তো দিচ্ছে। কাশফিয়া কান পেতে শুনলো কথাগুলো। শুকনো ঢোক গিলে একবার ইয়াসের দিকে তাকালো, পরে আবার মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। এই দিন দুপুরে কি সব শুরু করেছে এরা স্বামী স্ত্রী? একা একা কি কথা বলছো উপমা? হঠাৎ প্রশ্নে চমকে তাকালো কাশফিয়া। মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে মুহূর্তেই। মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছে সে। নিজেকে সামলে উত্তর দিল ইয়াসের কথার। কই কিছু না তো। কাশফিয়া একটা ক্যাবলা মার্কা হাসি দিল ইয়াসের দিকে তাকিয়ে। আবারও কৌশিক ইনায়া রুমের দরজার সামনে চোখ গেলে দেখলো ওর মামাতো বোন স্নেহা দাঁড়িয়ে আছে দরজার সামনে। মনোযোগ দিয়ে দেখছে ভিতরে কি হচ্ছে। চোখ দুটো গোল গোল করে কাশফিয়া তাকিয়ে আছে স্নেহার দিকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে ধমক দিয়ে বলে উঠেছে ওকে। স্নেহা, কি অসভ্যতাম এগুলো! এখানে দাঁড়িয়ে কি দেখছিস? বোনের বড়সড় ধমকে কেঁপে উঠেছে স্নেহা। দ্রুত কাশফিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। বলছে মিনমিনে কণ্ঠে। বকছে কেন আপু? বকছি কেন মানে? তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিলি? অতিরিক্ত পেকে গেছিস তাই না? ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে কাশফিয়ার এমন ব্যবহারে। এক তো এখানে এসে বিরক্ত লাগছে, আরেক কাশফিয়ার চেঁচামেচি। বিরক্ত হয়ে ধমকের স্বরে বলে উঠেছে ইয়াস। উপমা, কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? রুমে ভাইয়া ভাবি। পুরো কথাটা বলতে পারলো না কাশফিয়া। জিভ কেটে তাকালো অন্যদিকে। হুশ জ্ঞান হারিয়ে কি সব বলে দিচ্ছিল নিজেও জানে না সে। ইয়াস ওর হাত ধরে ঘোরালো নিজের দিকে। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো। ভাইয়া ভাবি কি? কাশফিয়া কি বলবে বুঝলো না, তাকিয়ে রইল স্নেহার দিকে। স্নেহা আমতা আমতা করে বলল। বাবির ঘাড় ব্যথা করছে, ভাইয়া মলম লাগিয়ে দিচ্ছে। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ায়নি স্নেহা, ছুটে চলে গেছে ড্রয়িং রুম ছেড়ে। কাশফিয়া হাঁ করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলল বিড়বিড় করে। ছি ছি, নাউজুবিল্লাহ, এত খারাপ মাইন্ড আমার! কি সব ভেবে বসে আছি। ইয়াস হয়তো বুঝলো কিছু। হাসতে হাসতে গিয়ে বসলো সোফায়। কাশফিয়া দাঁড়িয়ে রইল আগের জায়গাতেই। বোকা বোকা চাহনিতে তাকিয়ে রইল ইয়াসের হাসি মাখা মুখটার দিকে।
ইয়াশ হাসি থামালো। কাশফিয়ার হাত টেনে নিজের কোলে বসিয়ে বলল, যখন তখন এমন দুষ্টু চাহনি দিয়ে আমাকে সিরিয়াস করার চেষ্টা করো না তো বউ। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে প্রতিবারের মতো তুমি পালানোর জন্য কান্না করবে কিন্তু। লজ্জা পেল কাশফিয়া, মুখ লুকালো ইয়াশের বুকে। ইয়াশ হাসলো। বউয়ের কাছে ওর কথায় লজ্জা পেয়ে ওর বুকের মুখ লুকালো উপমা। ইনায়া মাত্রই বেরুলো রুম থেকে, সাথে ছিল কৌশিকও। ইনায়া মজা করলেও লজ্জে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কৌশিক। দাঁত কিরমির করে বলল ইয়াশকে, বুড়ো বয়সে বাচ্চা মেয়ে বিয়ে করলে এই হয়। লজ্জা শরমের মাথা খেয়েছে এই ছেলে। ফটাফট উত্তর দিল ইনায়া। তুমি কেমন আমার জানা আছে, নিজেও তো আধ বুড়ো, কপাল ভালো তাই পেয়েছো আমাকে। এত মেজাজ কিসের তোমার? ওর বউকে ও মারবে কাটবে যা ইচ্ছা করবে, তোমার কি? সবসময় ইয়াসের পক্ষ নিয়ে কথা বলবে না ইনায়া। ওর বউ হওয়ার আগে কাশফিয়ার আমার বোন। ভাইয়ের কথা কানে আসলো কাশফিয়ার। দ্রুত সরে গেল ইয়াশের কাছ থেকে। কৌশিকের রসকসহীন চেহারাটা দেখেই রাগ হলো ইয়াশের। বুঝে পায় না ইয়াশ আগে তো কৌশিকের কি এমন হলো যে ইয়াশকে দেখলেই মুখের হাসি মিলিয়ে যায়। ইয়াশ উঠে দাঁড়ালো। কৌশিকের কথার উত্তর দিলে সেও পাল্টা উত্তর দিল। দুজনের মধ্যে তর্কাতর্কি হলো অনেকক্ষণ। ইয়াশ রেগে বেরিয়ে আসতে চাইলেও কাশফিয়া যেতে চাইলো ওর সাথে, বাধা দিল কৌশিক। রক্তচক্ষু নিয়ে কৌশিকের দিকে তাকালো ইয়াশ। ঝাড়া মেরে কাশফিয়ার হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিজের সীমানার মধ্যে থাকবি কৌশিক। উপমা এখানে থাকতে চাইলে আমি আটকাবো না, কিন্তু জোর করে ওকে আমার থেকে দূরে সরাতে চাইলে খারাপ হবে। কি খারাপ হবে? মারবি আমাকে? দরকার পড়লে তাই করব। ইয়াস, কৌশিক আর ইয়াশের ঝগড়া ঝামেলা দেখে বিরক্ত হচ্ছে কাশফিয়া। এমনিতেই সকাল থেকে মাথাটা ওর ঘুরছে ভন ভন করে, তার মধ্যে এসব ঝামেলা। কাশফিয়ার শরীরটা কেমন অবশ হয়ে আসছে, চোখের সামনে সবকিছু অন্ধকার ঠেকছে। ইয়াশের হাতটা ধরে ওর কাঁধে মাথা রাখলো কাশফিয়া। চোখ বন্ধ করে শ্বাস ফেলে বলল ওকে, বাড়ি চলুন, আমার ভালো লাগছে না এখানে। বোনের অবস্থা দেখে চিন্তা হলো কৌশিকের। উদ্বিগ্ন হয়ে বলল, কাশফি বোন আমার, কি হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে। কথা বলল না কাশফিয়া। ভাইয়ের প্রতি অভিমান জমেছে ওর। ঠিক করেছে আর কথা বলবে না কৌশিকের সাথে। ইনায়া হয়তো বুঝলো কাশফিয়ার অভিমানের কারণ। চোখের ইশারায় ইয়াশকে বলল ওকে নিয়ে রুমে যেতে। ইয়াশ তেমন পাত্তা দিল না ইনায়ার কথায়। কাশফিয়াকে কোলে নিয়ে তখনই বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে চোখের ইশারায় শাসিয়ে গেল কৌশিককে। ইনায়া বারবার ডাকলেও শুনল না ইয়াশ। বিছানায় শুয়ে আছে কাশফিয়া। ওকে ঘিরে রেখেছেন বাড়ির সবাই। হুট করে ওর শরীর খারাপ কেন হলো বুঝে আসছে না কারোরই। ডাক্তার ডাকতে গেলে বারবার মানা করছে কাশফিয়া। সবাইকে বুঝিয়েছে ওর কিছুই হয়নি। সবার সাথে কথা বলা শেষে কাশফিয়া ঘাড় কাত করে তাকিয়েছে সোফায় বসে থাকা ইয়াশের দিকে। ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কাশফিয়ার এমন অবস্থা দেখেই হয়তো চিন্তা হচ্ছে। সুফিয়া বেগম লক্ষ্য করলেন বিষয়টা। এক এক করে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। ইয়াশ এসে বসলো কাশফিয়ার পাশে। ওর হাত টেনে চুমো দিল বেশ কয়েকটা। কাশফিয়া মুচকি হেসে বলল ইয়াশকে, আমি ঠিক আছি। সত্যি তো? হুম। কাল আমরা ফিরছি। দ্রুত উঠে বসলো কাশফিয়া। বলল ইয়াশকে, কোথায়? যেখানে ছিলাম এতদিন। আরো কিছুদিন থাকি, আমার যেতে ইচ্ছে করছে না। কথা শুনল না ইয়াশ। নানা বাহানা দিয়ে বলল কাশফিয়াকে কালই তাদের ফিরে যেতে হবে। গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল কাশফিয়া। বারবার ডাকলেও শুনল না ইয়াশের কথা। ইয়াশ জানে কি করলে ওর উপমার এই রাগ গলে পানি হয়ে যাবে, তাই আর জোরাজুরি না করে চলে গেল রুম থেকে বেরিয়ে। সময়টা সন্ধ্যা। মাত্রই রুমে ঢুকলো ইয়াশ। কাশফিয়া বিছানায় পড়ে ঘুমোচ্ছে বেঘরে। ইয়াশ আর বিরক্ত করলো না ওকে। হাতে থাকা শপিং ব্যাগটা বিছানার এক পাশে রেখে আবারও দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নামবে বলেই যাচ্ছিল ইয়াশ, চোখ গেল রোহির রুমের দিকে। দরজাটা আধ খোলা দেখে ইচ্ছে হলো ভিতরে ঢুকবে। দেরি করলো না ইয়াশ। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সে। পুরো রুমে চোখ বুলালো একবার। দেয়ালে টাঙানো রোহির ছবিটার দিকে চোখ গেল তখন। আস্তে আস্তে হেঁটে সামনে গিয়ে দাঁড়ালো। ভালো করে দেখলো ছবিটা যেখানে টাঙানো তার থেকে খানিকটা দূরে কলমের কালি দিয়ে লেখা, আমি কোণে সাজে সাজতে চাই ইয়াশ, লাল টুকটুকে শাড়ি পরে তোমার বউ হতে চাই আমি, আমাকে বউ বানাবে? কিছুটা পিছিয়ে গেল ইয়াশ।
গলাটা কেমন শুকিয়ে আসলো ওর। এই লেখাগুলো নিশ্চয়ই অনেক আগের। ইস, আজ খুব খারাপ লাগছে ইয়াসের। রুহি কেন করলো এমন? ইয়াসের থেকে পারফেক্ট কেউ হয়তো ওর জন্য অপেক্ষা করছিল। কেন ওকে বাঁচাতে নিজেই বিদায় নিল পৃথিবী থেকে? ইয়াসের যে কষ্ট হয় আজও। বারবার রুহির মুখটা ভেসে ওঠে চোখের সামনে। নিজেকে অপরাধী মনে হয় ওর। ইয়াস মিস করে সেই ছোট্ট রুহিকে। বারবার ওর রুমের সামনে এসে উকিঝুঁকি মারত রুহি। বড় সড়ো ধমক দিলেই আবার কান্না করে ভাসাতো। ইয়াস যখন লন্ডন চলে যায় রুহি বেতত, কারণই মন খারাপ হয়নি তখন। মেয়েটার কান্না দেখে প্রথমবারের মতো ওর জন্য মায়া হয়েছিল ইয়াসের। মাথায় হাত বুলিয়ে বলেছিল ও ফিরে আসবে আবার। রুহির চোখ মুখে তখন খুশি ঝিলিক দেখেছিল সে। ইয়াস বাড়ি আসার পর যখন দেখা হলো ওদের, তখনও রুহির চাহনিতে ইয়াসের প্রতি অদ্ভুত এক মায়া ছিল। ইয়াস কি আর জানতো মেয়েটা তখনও নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো ইয়াসকে? জানলেই বা কি করতো? এই ব্যাপারে যে ও বরাবরই কঠোর। নিজের ভালোবাসা উপমা ব্যতীত আর কাউকেই দেবে না সে। ইয়াস কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। দেয়ালে টাঙ্গানো রুহির ছবিটায় হাত ছুঁয়ে বলল, আমি তোমাকে ভুলিনি রোহি, মনে রেখেছি, রাখবো আজীবন। তখনই কানে আসলো উজ্জ্বলের ডাক। ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াস। চোখের চশমাটা ঠেলে উজ্জ্বল বলল ইয়াসের উদ্দেশ্যে, সাথে যাবে ইয়াস? কেন? অনেকদিন হলো আড্ডা দিই না আমরা, কাল তো চলেই যাবে, চলো আজ জমি আড্ডা দেই। ইয়াস মুচকি হেসে সম্মতি জানালো উজ্জ্বলের কথায়। রোহি রুমের দরজাটা আটকে চলে গেল দুজন মিলে ছাদে। কৌশিক আগে থেকেই অপেক্ষা করছিল ইয়াসদের আসার জন্য। তবে ইয়াস ওকে দেখে খুব একটা খুশি হয়নি। মুখ দেখেই বোঝা যাচ্ছে তা। উজ্জ্বল দুজনকে একসাথে করেছে ওদের মধ্যে বনিবনা করিয়ে দিতেই। পাশাপাশি চেয়ারে বসে আছে ইয়াস আর কৌশিক, মাঝখানে উজ্জ্বল। পিনপতন নীরবতা বিরাজ করছে জায়গাটাতে। নীরবতা ভেঙে প্রথম কথা বলল উজ্জ্বলই, তোমরা না ভালো বন্ধু ছিলে, বন্ধুত্বের সম্পর্কে এত তিক্ততার কারণ কি জানতে পারি? ইয়াস কথা বলল না, ভাবলেশহীনভাবে বসে রইল আগের মতোই। তবে কৌশিক কথা বলল, মেজাজ দেখিয়ে বলল সে, ইয়াস ভুল করেছে, তুমি জানো ওর নজর খারাপ। ইয়াস আমার ছোট বোনের দিকে কুনজর দিয়েছিল বহু বছর আগে। তখনই ওর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল আমার। আমি তো মজা ভেবে উড়িয়ে দিলাম ওর কথা। এত বছর পর এসে আবার বলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছে আমার বোনকে। ইয়াস প্রকুচকে তাকালো কৌশিকের দিকে, তারপর বলল, বিয়ে করা ভুল। তুই তাহলে বিয়ে করেছিস কেন? কুনজর দেই আর সুনজর দিয়েছি তো আমার বউয়ের দিকে। তোর এত সমস্যা কিসের? আমার ভালোবাসাকে কুনজর ভেবে ভুল করছিস তুই কৌশিক। বিয়ে করা ভুল নয়, কিন্তু তোকে তো আমি পাঠিয়েছিলাম আমার বোনের খবর নেওয়ার জন্য, ওকে দেখে রাখার জন্য, ভুলিয়ে বালিয়ে বিয়ে করার জন্য নয়। তোর বোনের ভাগ্য ভালো, আমার মতো বর পেয়েছে। আর দেখে শুনে রাখার একমাত্র উপায়ই হলো বিয়ে করা। আমি আবার লয়াল, বিয়ে শাদী ছাড়া কারো দায়িত্ব নেব কেন? তাই সোজা বিয়ে করে বউ বানালাম। এখন খালি জুনিয়রের মুখে আব্বু ডাক শোনা বাকি। অসভ্য তোমার একটা সীমা থাকে ইয়াস। কি আজব, বিয়ে করেছি, বাবা হব না? চুপ রইল কৌশিক। ওর রাগের কারণ হলো সেদিন ইয়াসের অমন উগ্র আচরণ। বাইরের লোকেদের সামনে ওকে ছোট করেছে ইয়াস। না জেনে না বুঝে কাশফিয়াকেও কথা শুনিয়েছে ওরা। এই জন্যই এতটা ক্ষেপে আছে কৌশিক। কিন্তু কি আর করবে, সেই তো বোন ওর। পাগল প্রায় ইয়াসের জন্য। চোখ মুখ শক্ত করলো কৌশিক, বিড়বিড় করে বলল, আমার বোকা বোন এই অসভ্য ছেলের মধ্যে কি দেখে এত পাগল হয়েছে কে জানে। তুই মাথা মোটা গর্ধব জানার পরেও ইনায়া তোর মধ্যে যা দেখে পাগল হয়েছে। কৌশিক রেগে তাকালো ইয়াসের দিকে। এই ইয়াস মুখের উপর অপমান করে বসে সব সময়। এই জিনিসটাও অপছন্দ কৌশিকের। ইয়াসের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে আগের মতোই। ওর কথায় কে কি ভাবলো তাতে যায় আসে না কিছুই। কৌশিক কিছু বলতে নিলে থামিয়ে দিল উজ্জ্বল। বলল কৌশিকের উদ্দেশ্যে, কাসপিয়া ইয়াসের কাছে ভালো আছে কৌশিক, আর ঝামেলা করো না, তুমি মেনে নাও ওদেরকে। কৌশিক মুখে বিরক্তি নিয়ে উত্তর দিল। মেনে না নিয়ে উপায় আছে? ইয়াস হাসল কৌশিকের কথায়। মুখ ভেঙচি কেটে উঠে চলে যেতে যেতে বলল, তুই মেনে না নিলেও আমার যায় আসে না, আমার যা পাওয়ার পেয়ে গেছি। ইয়াস যাওয়ার পরে চলে গেল কৌশিকও। উজ্জ্বল হাসছে আর ভাবছে মনে মনে সেদিনের কথা। মাঝখানে একবার দেশে এসেছিল ইয়াস।
বাড়ির কেউ না জানলেও উজ্জ্বল জেনেছিল কোনোভাবে। ইয়াসের বন্ধুর স্কুলে প্রোগ্রাম ছিল, চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছিল ওকে। এর সপ্তাহ খানেক পরে ইয়াসের লন্ডন ব্যাক করার কথা ছিল। পড়াশোনার ক্ষতি হচ্ছিল ওর এখানে থেকে। উজ্জ্বল সেদিন ইয়াসের সাথে দেখা করতে গিয়েছিল স্কুলে। উজ্জ্বল যখন অফিস রুমে ইয়াসের কাছে গেল, তখন জানালার কাছে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু দেখছিল ইয়াস। স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে, পরনে ইয়াসের পছন্দের নীল রঙের শাড়ি, হাতে একগুচ্ছ কদম ফুল। টুপটাপ বৃষ্টি পড়ছিল তখন। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, কোমর পেরিয়ে যাওয়া লম্বা কালো চুল, ডাগর ডাগর রাখি জোড়া, সবকিছুই অদ্ভুতভাবে আকর্ষণ করছিল ইয়াসকে। বারবার ইচ্ছে করছিল কাছে গিয়ে ছুঁয়ে দিতে মেয়েটাকে। পরে আবার নিজেই নিজেকে বকুনি দিচ্ছিল ইয়াস। এই কি ভাবছে সে? মেয়েটার বয়স খুব বেশি হলে 15 কি 16 হবে। ইয়াসের বয়সের সাথে 11 কি 12 বছরের গ্যাপ তো হবেই। ইয়াস কিনা এই মেয়েকে নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে, তাও প্রথম দেখাতেই। না না, ইয়াসকে এগুলো মানায় না, এই ভেবে নিজেকে মনে মনে বকাঝকা দিল ইয়াস। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো ইয়াস। দেখলো উজ্জ্বল দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। স্কুল থেকে বেরিয়ে দুজনে মিলে কথা বললো অনেকক্ষণ। প্রায় সপ্তাহ খানেক পর ইয়াস যখন ফিরে যাবে, তখন আবারও দেখা হয় মেয়েটার সাথে। কিন্তু তখন ওর সাথে ছিল কৌশিক। বুঝতে বাকি নেই ইয়াসের এই হলো কৌশিকের একমাত্র বোন, যার গল্প শুনে এসেছে এতদিন ধরে। সেদিনও ইয়াসের সাথে উজ্জ্বল ছিল। ওর ভাবুক চেহারা দেখে প্রশ্ন করলো উজ্জ্বল, কি এত ভাবছো শুনি? বললে উত্তর দিবে কি? বলেই দেখো। আমার এক বন্ধু প্রেমে পড়েছে বুঝলে, কিন্তু মেয়েটার তুলনায় ওর বয়স অনেক বেশি। মেয়েটাকে ভুলতে চাইলেও পারছে না। স্বপ্নে এসে উকিঝুঁকি মারছে বারবার। মনে কৌতূহল জাগছে তার সম্পর্কে জানার জন্য। আমার বন্ধুর কি করা উচিত? উজ্জ্বল বুঝল ইয়াস কোনো বন্ধুর কথা বলছে না, বরং ওর নিজের কথাই বলছে। মুচকি হেসে কাঁধে হাত রেখে বলল ইয়াসকে, ভালোবাসা কি আর এসব বাধা মানে? তোমার বন্ধু তাকে মন থেকে ভালোবাসলে ঠিক পেয়ে যাবে, তবে অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলেই না সফলতা আসবে। উজ্জ্বলের কথায় খুশি হলো ইয়াস, হেসে বিদায় জানালো ওকে। আজ আবারও উজ্জ্বলের মনে পড়ল সেদিনের কথা। বহুবার সে অপরিচিতা সম্পর্কে শুনেছি ইয়াসের মুখে। যখন হুট করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, সেদিনই বুঝে গেছে এই মেয়ে ইয়াসের ভালোবাসা। হঠাৎ দেখা হওয়া সে অপরিচিতা। ইয়াসদের যাওয়ার সময় হয়ে এসেছে। সুফিয়া বেগম আর আনোয়ার সাহেব চুপ করে আছেন আজ। যে কয়দিন ইয়াস থেকেছে এখানে বহুবার বলেছেন এবার আর ফিরে না যেতে, কিন্তু ইয়াসের এক কথা, সে তার কাজ ছেড়ে এখানে পড়ে থাকতে পারবে না। কাশফিয়ারও তেমন ইচ্ছে নেই যাওয়ার। সেই সকাল থেকেই কান্না করে যাচ্ছে যাবে না বলে। ইয়াস পাতা দেয়নি ও সবে। মমিকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে কাশফিয়া। ইয়াস কথা বলছে উজ্জ্বলের সাথে। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই কানে আসলো সুফিয়া বেগমের কণ্ঠস্বর। আবার কবে আসবে? ঘুরে তাকালো ইয়াস। মায়ের কথার উত্তরে বলল সে, হয়তো আর আসবো না। আমার মৃত্যুর খবর পেলে অন্তত এসো। মায়ের অভিমানী কথায় বুকের ভিতরটা কেঁপে উঠল ইয়াসের। কথাটা শুনে কষ্ট পেল হয়তো। কাল কাশফিয়ার কথায় ছুটে গিয়েছিল ওনার সাথে কথা বলবে বলে। মায়ের রুমের সামনে গিয়ে ফিরে এসেছে আবার। জড়তা কাজ করছিল ওর মধ্যে। মা কি ওকে দূরে ঠেলে দিবে নাকি বুকে টেনে নেবেন, এইসব প্রশ্নই বারবার ঘুরছিল মাথায়। তখন তো ইয়াস ফিরে আসলো, কিন্তু এখন ইচ্ছে করছে ওনার সাথে কথা বলতে। সব মান অভিমানের দেয়াল ভেঙে ছোট্টবেলার মতো ঝাপটে ধরতে ইচ্ছে করছে মাকে। ছেলের থেকে কোনো উত্তর আসবে না জানেন সুফিয়া বেগম, তাই আশাও করেননি। সবাইকে গেটের সামনে রেখেই চলে যাচ্ছিলেন উনি। দু এক পা বাড়াতেই কানে আসলো ইয়াসের কণ্ঠস্বর। আম্মু। দ্রুত মাথা ঘুরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ইয়াসের মুখে কতদিন পরে শুনলেন আম্মু ডাক। কোনো বিরক্তি নেই ওর চোখে মুখে। মায়ের প্রতি একরাশ স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে কেবল। সুফিয়া বেগম নিজেকে সামলে নিলেন। বললেন ইয়াসকে, কিছু বলবে? উপর নিচ মাথা নাড়ালো ইয়াস, যার উত্তর হ্যাঁ। সুফিয়া বেগমের চোখ দুটো ছলছল করে উঠল। মনে হচ্ছে চোখের সামনে সেই ছোট্ট ইয়াসকে দেখছেন তিনি। এগিয়ে গেলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, কি বলবে বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু। সুফিয়া বেগমের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তখনই। দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে বললেন কান্নারত কণ্ঠে, আমিও তোমাকে ভালোবাসি বাবা। আমি মিস করি তোমাকে। আমার ভুল ছিল ইয়াস,
তুমি মায়ের প্রতি আর রাগ করে থেকো না। তুমি আমার প্রতি রাগ করে থাকলে আমি মরেও শান্তি পাবো না বাবা। কাশফিয়া তত সময়ে নেমে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে। কিছুক্ষণ আগের মন খারাপ চলে গেছে নিমিষেই। আফিয়া আর উজ্জ্বলও দাঁড়িয়ে আছে পাশে। ইয়াস আর সুফিয়া বেগমের সম্পর্কটা ভালো হয়েছে দেখে খুশি হয়েছে ওরাও। গাড়িতে উঠে বসলো ইয়াস আর কাশফিয়া। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ইয়াসরা লন্ডনে ব্যাক করেছে আজ 1 সপ্তাহ হতে চলল। প্রতিদিনই কথা হয় বাড়ির মানুষদের সাথে। ইয়াসও কথা বলে ওর মায়ের সাথে। সবটা ঠিকঠাক হয়ে গেছে দেখে ভালোই লাগছে কাশফিয়ার রেজাল্ট এসেছে বেশ অনেকদিন হলো। পড়াশোনাতেও এতটা ভালো না থাকলেও একেবারে খারাপ না, যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এখানকার যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে। মাঝখানে ইয়াস কাশফিয়ার ঝগড়া ঝামেলার জন্য খেয়াল করেনি এই বিষয়টা। তবে আজ একটু নিশ্চিত হলো ইনায়ের সাথে কথা বলে কৌশিক নাকি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে কাশফিয়াকে। ব্যস্ততার জন্য ভার্সিটি সম্পর্কে তেমন কোনো তথ্যই নেওয়া হয়নি ইয়াসের। তবুও ভেবেছিল সবটা জেনে আজ নিয়ে যাবে কাশফিয়াকে। কিন্তু মহারানীর নাকি মন ভালো না, সে আজ বাড়িতেই থাকবে। ইয়াসও জোর করলো না আর চলে গেল নিজের কাজে। মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছে ইয়াস। ও লেকচার দিচ্ছে আর স্টুডেন্টরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। মেহেক মেয়েটা বসেছে প্রথম বেঞ্চে, পাশেই সাইফান। মেহেকের ভীষণ রকমের মন খারাপ ছিল আজ। ইয়াসের হাসি মাখা মুখটা দেখে ওর সব মন খারাপ উড়ে গেছে কোথায় যেন। হঠাৎ ইয়াসকে কেউ ডেকে বলছে ইয়াসকে। মে কামিন স্যার। বইয়ের দিকে মুখ রেখে উত্তর দিল ইয়াস। নো, ইউ আর লেট, স্ট্যান্ড দেয়ার। সাইফান এবার তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। পরে আবার ইয়াসের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে থামিয়ে দিল মেহেক। সাইফান তো চুপ করলো, কিন্তু বাকি স্টুডেন্টগুলো বিশেষ করে ছেলেগুলো তাকিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। বিরক্ত হলো ইয়াস। সবাইকে ধমক দিতে আবারও মনোযোগ দিল ক্লাসে। না চাইতেও ইয়াসের চোখ গেল মেয়েটার দিকে। চমকালো সে। ইয়াসের উপমা এখানে ইউনিভার্সিটিতে কি ভর্তি হয়েছে? তবে সব ছেড়ে ইয়াসের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবগুলো ছেলে একটু আগে ওভাবে তাকিয়ে ওর উপমাকেই দেখছিল। কথাটা ভাবনায় আসতেই রাগে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। দ্রুত ক্লাস থেকে বেরিয়ে কাশফিয়ার হাত টেনে নিয়ে গেল একপাশে। কাশফিয়ার হাতে ব্যথা লাগায় চোখ মুখ কুঁচকে বলল সে। আরে করছেন কি? ইয়াস ছাড়লো না কাশফিয়ার হাত, আরো শক্ত করে ধরে বলল মেজাজ দেখিয়ে। কেন এসেছো এখানে? পড়বো বলে। আমি পড়বো না বলায় আপনিই তো বললেন অশিক্ষিত বউয়ের সঙ্গে সংসার করবেন না। তোমাকে এত পড়তে হবে না উপমা, কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি বাসায় যাবে। কাশফিয়ার হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। গাল ফুলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। কাশফিয়াকে দাঁড় করিয়ে রেখে ক্লাসে গেল ইয়াস। মিনিট কয়েক পরে আবারও ফিরে আসলো সে। ওর হাত টেনে নিয়ে গেল নিজের অফিসে। চেয়ারে বসিয়ে রেখে চোখ মুখ শক্ত করে বলল। আমি ক্লাস শেষ করে ফিরে না আসা পর্যন্ত এখানেই বসে থাকবে। এক পাও যদি নাড়িয়েছ পা কেটে ফেলবো বলে দিলাম। এইভাবে ধমকালে আমি এক্ষুনি বেরিয়ে যাব। সব সময় এভাবে বকুনি না দিয়ে চুমুটুমুও তো দিতে পারেন, নিরামিষ লোক একটা। ইয়াস প্রথমে রেগে তাকালো কাশফিয়ার দিকে। কাশফিয়া ভাবলো ভুল করেছে সে। চুপ করে বসে রইল বাধ্য মেয়ের মতো। ইয়াস হুট করেই হেসে উঠল কাশফিয়ার ভারত মুখশ্রী দেখে। এগিয়ে গেল ওর কাছে। কাশফিয়া কিছু বুঝে ওঠার আগেই ইয়াস ঠোঁট আঁকড়ে ধরল ওর। শত চেষ্টা করেও কাশফিয়া নিজের থেকে দূরে সরাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। বড় বড় শ্বাস ফেলে ইয়াসের দিকে রেগে তাকালো কাশফিয়া। ইয়াস ঠোঁট কামড়ে হাসলো। কাশফিয়া ঠোঁটে আবারও ছোট করে একটা চুমু দিয়ে বলল। এসব কি উপমা? আমার চুমুর পাওয়ার সহ্য করার ক্ষমতা নেই, আবার আমাকে কাছে ডাকো। কাশফিয়ার ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি। ইয়াসের গলা জড়িয়ে ধরে বলল ওকে। পুরো আপনিটাকেই তো সামলাই আমি, এই চুমু আর কি। ইয়াস হেসে উঠল কাশফিয়ার কথায়। উপমা ভালোই জব্দ করতে শিখেছে ইয়াসকে। কেমন কথার জালে ফাঁসিয়ে দিল ওকে। 1 ঘন্টা ধরে ইয়াসের অফিসে বসে আছে কাশফিয়া। বিরক্ত হচ্ছে সে। আর বসে থাকতে পারবে না এখানে, এই ভেবে উঠে দাঁড়িয়েছিল চলে যাবে বলে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসকে দেখল। 2 হাত বুকে ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াস। রেগে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ইয়াসের এমন রাগান্বিত চেহারা দেখে দ্রুত চেয়ারে বসে পড়ল কাশফিয়া। তাকিয়ে রইল মেঝের দিকে। ইয়াস হেঁটে আসলো ওর কাছে। কথা না বলে হাতটা ধরে নিয়ে গেল বাইরে।
কাশফিয়া বসে আছে ইয়াসের মার্সিডিজ কারটাতে। ইয়াস গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে অন্য এক প্রফেসরের সাথে। কথা শেষ হলে চলে আসবে এমন সময় মেহেক ছুটে এসেছে কোথা থেকে। ইয়াসের সামনে দাঁড়িয়েছে সে। ইয়াস বিরক্ত হলো, চলে যেতে নিলেই বলল মেহেক, চলে যাচ্ছেন কেন স্যার? আমি তো আপনার সাথে কথা বলতে আসলাম। আমি তোমার কথা শুনতে চাই না মেহেক, জাস্ট লিভ নাও। বলেছেন আমার সামনে আসবে না। ইয়াস চলে যাচ্ছিল, দ্রুত গিয়ে ওর পথ আটকালো মেহেক। ইয়াস পাতা দিল না, তেমন চলে যাচ্ছিল নিজের মতো করেই। মেহেক ওর যাওয়ার পানে তাকিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি স্যার। ওই মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আমাকে আপনি বলুন, আপনার কেমন মেয়ে ভালো লাগে, আমি চেষ্টা করব ওই রকম হওয়ার। সাইফান দৌড়ে এসেছে মেহেকের পিছু পিছু। ওর পাগলামিতে বিরক্ত হচ্ছে সাইফান, ধমক দিয়ে বলেছে ওকে, আর ইউ ক্রেজি? স্যার বিবাহিত, তুই জানিস না? চুপ কর সাইফান, তুই জানিস না আমি ওনাকে ভালোবাসি? এটাকে ভালোবাসা বলে না মেহেক, অন্যায় করেছিস তুই। কিছুক্ষণ তর্কাতর্কি হলো সাইফান আর মেহেকের মধ্যে। সাইফানের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে, চোখে মুখে রাগের আভাস ওর। কখন এসে ওদের সামনে দাঁড়িয়েছে দুজনের কেউই তা খেয়াল করেনি। সাইফান প্রচণ্ড ভয় পায় ইয়াসকে, ওর রাগ কেমন সেটাও অজানা নয়। মেহেকও সমানভাবেই ভয় পায় ইয়াসকে। তবে আজ ওর কি হলো কে জানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাইফান আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি কিছু বলবেন স্যার? ইয়াস তাকালো গাড়িতে বসে থাকা কাশফিয়ার দিকে। মনোযোগ দিয়ে ইয়াসের ফোন ঘাটছে সে। এখানে এত সময় কি হলো না হলো কিছুই হয়তো কানে যায়নি কাশফিয়ার। যাবেই বা কি করে, ওদের থেকে গাড়ির দূরত্ব একটু বেশি। ইয়াস কাশফিয়ার দিক থেকে চোখ সরিয়ে মেহেকের দিকে তাকালো, বলল, ওকে। প্রথমত তুমি আমার স্টুডেন্ট, এর বেশি কিছুই নয়। বারবার আমি তোমাকে ক্ষমা করব না মেহেক। নেক্সট টাইম এমন ভুল করলে আমি তোমাকে পানিশ করব। ইয়াস ওর গাড়িটার দিকে ইশারা করে বলল আবারও, অ্যান্ড লিসেন, ওই যে দেখছো গাড়িতে বসে থাকা মেয়েটা, সে আমার ওয়াইফ। আমার ভালো থাকার কারণ। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হলে একমাত্র ওর কাছে গিয়েই আমি শান্তি খুঁজে পাই। ইয়াসের ভালোবাসা পাওয়ার যোগ্যতাও কেবল তার উপমারই আছে। তুমি কেন মেহেক? পৃথিবীর কেউই আমার উপমার মতো হতে পারবে না, হলেও তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। মেহেক হয়তো বুঝলো সে ভুল করেছে। চুপ করে প্রতিটা কথা শুনলো ইয়াসের। ছোট্ট করে সরি বলল ইয়াসকে। ইয়াস শুনেছে কিনা সন্দেহ। ওদেরকে ওখানে রেখেই চলে গেছে সে। ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে সাইফান মুচকি হেসে বিড়বিড় করে বলছে, ভালোবাসলে তো এভাবে বাঁচতে হয়। রাত প্রায় 12টার কাছাকাছি। কাশফিয়ার শরীরটা আজ খারাপ লাগছে। সকাল থেকেই বমি হচ্ছে। ইয়াসকে বুঝতে দেয়নি কিছুই। বুঝলেই তো সেই রাত বিরাতে নিয়ে যাবে হসপিটালে। ইয়াস বসে আছে সোফায়। শুয়ে থাকতে আর ভালো লাগছে না কাশফিয়ার। বিছানা থেকে উঠে কাবারটা খুলেছে। কতগুলো জামা কাপড় বের করে বিছানায় ফেলেছে। একটা একটা করে গায়ে লাগিয়ে দেখছে আয়নার সামনে গিয়ে ওকে কেমন লাগছে। সব কিছুই করছে ইয়াসের মনোযোগ নিজের দিকে আনবে বলে। কিন্তু এই ইয়াস তো ল্যাপটপে মুখ গুজে আছে, একবারও তাকাচ্ছে না কাশফিয়ার দিকে। বিরক্ত হয়েই ইয়াসের সামনে গিয়ে দাঁড়ালো কাশফিয়া। বলল, ওকে। শুনুন, নিজের কাজে ব্যস্ত থেকে উত্তর দিল ইয়াস। বলুন। আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি, তাই না? ইয়াস তাকালো কাশফিয়ার দিকে। পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো ওকে। মুচকি হেসে বলল, কই না তো, তুমি আগের মতোই সুন্দর। হ্যাঁ, আমি আগের থেকে অনেকটা মোটা হয়েছি, ভালো করে দেখুন। আর একটা জিনিস কি জানেন? না বললে জানবো কি করে? আমার না ইদানিং অনেক টক খেতে ইচ্ছে করে, এনে দিবেন? ইয়াস ল্যাপটপের দিকে চোখ রেখে আস্তে করে বলল, এনে দিব। কাশফিয়ার রাগ হলো। হাতের জামাটা বিছানায় ছুঁড়ে ফেলে বিড়বিড় করে বলল, বোকা লোক একটা, এত কিছু বলি তাও বোঝে না। ইয়াস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকালো কাশফিয়ার দিকে। কি বলেছে না বুঝলেও মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো কাশফিয়ার রাগ করেছে কোনো কারণে। ইয়াস উঠে এসে পাশে দাঁড়ালো কাশফিয়ার। পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ওকে। কি হয়েছে উপমা? কি হবে? কিছুই হয়নি, ছাড়ুন আমাকে। ছাড়বো না। তোমার না বাবু চাই? কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে। ওর বুকে হাত রেখে মিষ্টি হেসে বলল, চাই তো। ইয়াস হেসে কাশফিয়ার কানের কাছে গেল। ফিসফিস করে বলল, ওকে। তাহলে এত পালাই পালাই করছো কেন? চলো বাবু আনার প্রসেস শুরু করি। আর ইউ রেডি? কাশফিয়া হাসলো। দু হাত দিয়ে গলা আঁকড়ে ধরল ইয়াসের।
ইয়াশ একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ওর দিকে। তখনই কাশফিয়ার গাটা গুলিয়ে উঠল। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত ছুটে গেল ওয়াশরুমে। কি হলো বুঝতে না পেরে ওর পিছু পিছু গেল ইয়াশও। মাথাটা ঘুরছে কাশফিয়ার, পেটে যা ছিল উগলে দিয়েছে সব। টাল সামলাতে না পেরে পরিচিতি নিলে দু হাতে আগলে নিয়েছে ইয়াশ। কাশফিয়ার এমন অবস্থা দেখে চিন্তা হলো ওর। সময় নষ্ট না করে ওকে কোলে তুলে নিয়ে গেল বিছানায়। উদ্বিগ্ন হয়ে বলল বারবার, উপমা, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। নিভু নিভু চোখে ইয়াশের চিন্তিত মুখটার দিকে তাকিয়ে উত্তর দিল কাশফিয়া। আমি ঠিক আছি। না না, তুমি ঠিক নেই, তুমি অসুস্থ উপমা। আমাকে আগে বলনি কেন তোমার শরীর খারাপ লাগছে? কথাগুলো বলে ইয়াশ দ্রুত উঠে দাঁড়ালো। ফোন খুঁজে নিয়ে এলো কাউকে কল দিবে বলে। কাশফিয়ার বুঝতে বাকি নেই ডাক্তার ডাকতে চাইছে ইয়াশ। কাশফিয়া ইয়াশের শার্টের কলার টেনে ধরতেই ইয়াশ মাথাটা নুয়ে তাকালো ওর দিকে। এই সুযোগে ইয়াশের কানে ধরে রাখা ফোনটা কেড়ে নিল কাশফিয়া। ওর হাতটা টেনে এনে রাখলো নিজের উদরের উপর। ইয়াশ কাশফিয়ার মুখ পানে তাকাতেই হেসে বলল কাশফিয়া, আমাদের জুনিয়র আসছে। ইয়াশ কিছু সময় থম মেরে বসেছিল ওভাবেই। কাশফিয়া কি বলেছে নিউরনে পৌঁছাতেই চোখে মুখে অদ্ভুত এক ভালো লাগা প্রকাশ পেল ইয়াশের। কাশফিয়ার ধরে রাখা হাতটার দিকে একবার তাকিয়ে পরে আবার তাকালো ওর দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। দ্রুত কাশফিয়াকে বুকে টেনে নিল ইয়াশ। চুমু দিল ওর পুরো মুখে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যা শুনলাম তা কি সত্যি? আমি বাবা হতে চলেছি। আমার ভিতরে এক অদ্ভুত কাঁপুনি হচ্ছে উপমা। আমার আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব বলো তো? ইয়াশের বুক থেকে মাথা তুলে ওর মুখ পানে তাকালো কাশফিয়া। মিষ্টি হেসে বলল ইয়াশকে, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব? আপনি যে আমার মন খারাপের নির্ভরযোগ্য ঔষধ, আমার ভালো থাকার কারণ, আমার ছন্নছাড়া জীবনে আপনি আশার দীপ্ত আলো। ভালোবাসি প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। সাথে সাথে উত্তর এলো ইয়াশের থেকে, আমিও তোমাকে ভালোবাসি উপমা। তোমাতেই আমার সূচনা আর তোমাতেই সমাপ্তি। হাসলো কাশফিয়া। ইয়াশের মতোই শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। মনে মনে ভাবলো সে, এই মানুষটা এত পাগল কেন ওর জন্য, এত কেন ভালোবাসে ওকে। সবার সামনে কঠোর বদ মেজাজি আর কাশফিয়ার সামনে এতটা শান্ত। ছেলেদের ভালোবাসা বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষ ব্যতীত অন্য সবার কাছে তারা বেপরোয়া। যেমন ইয়াশ, পুরো পৃথিবীর কাছে সে কঠোর বেপরোয়া হলেও কাশফিয়ার কাছে শান্ত একটা মানুষ, যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে জানে কেবল। কাশফিয়া মুচকি হেসে বিড়বিড় করে বলল, রোহি আপু ঠিকই বলতো, আমি সত্যিই ভাগ্যবতী। কাশফিয়া বিছানায় পড়ে ঘুমোচ্ছে বেঘরে। ওর মাথার কাছটি বসে আছে ইয়াশ। ফোনের রিংটোন কানে আসতেই সেন্টার টেবিলের উপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরলো ইয়াশ। উজ্জ্বলের নাম্বার থেকে কল এসেছে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল ওর। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো ইয়াশ, কাশফিয়া নাকি অসুস্থ? ওর কি হয়েছে ইয়াস? ডাক্তার দেখিয়েছো? চিন্তার কিছু নেই তো? হ্যাঁ দেখিয়েছি, চিন্তার কিছুই নেই। চিন্তার কিছু নেই মানে? তোমার আপু তো বললো অসুস্থ। কি হয়েছে বুঝিয়ে বলো। ইয়াশ হাসলো, মাথার চুলগুলো টেনে পিছনের দিকে সরালো। আস্তে করে বলল উজ্জ্বলকে, ইউ আর গোয়িং টু বি অ্যান অ্যাঙ্কেল। উজ্জ্বল উৎফুল্ল হয়ে বলল সাথে সাথে, রিয়েলি? আমি ঠিক শুনলাম? তুমি একদম ঠিক শুনেছ। সুখবর পেয়ে খুশি হলো এই উজ্জ্বল। তবুও ইয়াশকে লজ্জা দিতে বলল, কিন্তু ইয়াস, তুমি না বললে তোমার বউ ছোট, ওকে বড় হওয়ার সময় দিলে না যে? বাসর সেরে জুনিয়রকে নিয়ে আবার দাপও দেখিয়ে আগেই অতিক্রম করে ফেলেছো। আমার সামনে নিরামিষে যে ভাব দেখাতে, তাই না? কি করব বলো? সামনে ভাজা মাছ রেখে লোভ সামলাতে পারে কেউ? বউ ছোট তো কি হয়েছে, আমি ওকে পেলে পুষে বড় করে নেব। লজ্জা না দিয়ে অভিনন্দন জানাও আমাকে। নিজের কাজে ব্যর্থ হলো উজ্জ্বল। মুখে হাসি টেনে বলল ইয়াশকে, অভিনন্দন ইয়াস। আরে কলটা কাটো, বাড়ির সবাইকে এক্ষুনি জানিয়ে আসি খুশির খবরটা, বুঝলে? ইয়াশ কলটা কেটে দিল। জানতো উজ্জ্বলের রিয়াকশন এমনই হবে। ফোনটা হাত থেকে রেখে কাশফিয়ার পাশে বসলো ইয়াশ। ওর পেটের উপর থেকে কাপড় সরিয়ে কাপা কাপা হাতে স্পর্শ করলো ইয়াশ। ইয়াশের ঠোঁটের কোণে হাসি খেলে গেল মুহূর্তেই। এই কেমন অনুভূতি হচ্ছে ওর? মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ইয়াশের কাছেই। বাবা হওয়ার অনুভূতি কি তবে এমনই? আমারও রিংটোন বেজে উঠলো ইয়াশের ফোনে। ভাবলো উজ্জ্বলই কল দিচ্ছে, কিন্তু ফোনটা হাতে নিতেই সাইফানের নামটা ভেসে উঠলো ফোনের স্ক্রিনে।
ইয়াশ প্রথমে রিসিভ না করলেও বারবার কল আসায় বিরক্ত হয়ে রিসিভ করলো। ও কিছু বলবে তার আগে ভয়ার্থ কণ্ঠে বলল সাইফান। স্যার, আমি সাইফান বলছি। হ্যাঁ, আমি চিনেছি। কি হয়েছে সাইফান? আর ইউ ওকে? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, বিরাট বড় সমস্যা হয়ে গেছে স্যার। কি হয়েছে? আপনি এক্ষুনি মেহেকদের ফ্ল্যাটে আসুন স্যার, ও আপনার সাথে কথা বলতে চাইছে। কপালে ভাঁজ পড়ল ইয়াশের, সাথে বিরক্তির ছাপ পড়ল চোখে মুখে। সাইফানকে যথেষ্ট ম্যাচিওর্ড বলেই জানি ইয়াশ, তবে আজ কেন মেহেকের সাথে তাল মিলাচ্ছে সাইফান? নিশ্চয়ই ওকে বিভ্রান্ত করতে এসব বলেছে সাইফান। ইয়াশ কলের লাইন কেটে দিতে চাইলে আবারও ভেসে আসলো সাইফানের কণ্ঠস্বর। আই এম নট জোকিং স্যার, মেহেক আপনার সাথে কথা বলতে চাইছে। ওর বাসা ভর্তি পুলিশের লোক, কেবল আপনি আসবেন বলেই বসে আছে। ইয়াশ চিন্তায় পড়ল সাইফানের কথা শুনে। মেহেক মেয়েটা ওকে পছন্দ করে এটা অজানা নয় ইয়াশের। তখনকার ঝামেলার কথাটাও মনে আছে স্পষ্ট। মেহেকের আব্বুর সাথেও ইয়াশের সম্পর্ক তেমন ভালো না। তার উপর কৌশিকের অ্যাক্সিডেন্টের কারণেও নেই। লোকটার সাথে ওর সম্পর্ক যেমনই হোক, মেহেক মেয়েটা শান্তশিষ্ট আর ভালো। ইয়াশকে রেসপেক্ট করে সে। আজকের বিষয়টা তেমন পাত্তা দেয়নি ইয়াশ। এই বয়সে ছেলে মেয়েরা এমন করে। বুঝিয়ে বললে আবার ঠিক ভুল বুঝে যায় তারা, যেমনটা মেহেক বুঝেছে। হুট করেই মাথায় আসলো ইয়াশের, মেহেকদের বাড়ি ভর্তি পুলিশ কথাটাই বা কেন বলল সাইফান? তবে কি কোনো বিপদ হলো? কথাটা ভেবে ইয়াশ বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেল কাশফিয়ার খেয়াল রাখতে। ফ্ল্যাটের দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করলো ইয়াশ। রুমে মানুষের ভিড় জমেছে, কাউকে ঘিরে রেখেছেন সবাই মিলে। ইয়াশ আস্তে আস্তে ভিড় টেলে ভিতরে গিয়ে ঢুকলো। সামনের দৃশ্য দেখে ফর্সা মুখটা ঢেকে গেল অন্ধকারে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে মেহেক। এক ধ্যানে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা ওর আব্বু সালমান চৌধুরীর রক্তাক্ত শরীরটার দিকে। লোকটা হয়তো মারা গেছে, দেখে তাই মনে হচ্ছে ইয়াশের। কিন্তু ওনাকে এমন নৃশংসভাবে মারলো কে? ইয়াশ দাঁড়িয়ে আছে, আগের অবস্থা নেই। মেহেক মুখ তুলে তাকালো ওর দিকে। এত সময়ে এখনই বোধহয় নড়াচড়া করলো। এতক্ষণ ফ্ল্যাট ভর্তি লোকজন, পুলিশ অফিসাররা একটা কথাও বলাতে পারেননি ওকে দিয়ে। জলবস্তুর মতো বসেছিল এক জায়গাতেই। একবার শুধু সাইফানকে বলেছে ইয়াশের সাথে কথা বলতে চাইছে। ইয়াশকে দেখে কষ্ট করে হাসলো মেহেক। উঠে দাঁড়ালো সে, ইয়াশের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওকে। আমি আব্বুকে ফোন করতে চাইনি স্যার, কিভাবে যেন গলিটা বেরিয়ে গেছে। আমি জানি না কিভাবে হলো, সত্যি আমি জানি না। ইয়াশের থেকে কিছু দূরেই দাঁড়িয়ে আছে সাইফান আর ওর পাশের পুলিশের পোশাক পরিহিত লোকগুলো। ওনারা চোখের ইশারায় কিছু বললেন ইয়াশকে। ইয়াশ হয়তো বুঝলো ওনাদের ইশারার মানে। একে একে রুম থেকে বেরিয়ে গেলেন সবাই। রইল কেবল সাইফান আর ইয়াশ। সাইফান মেহেককে নিয়ে বসালো সোফায়। পাশে গিয়ে বসলো ইয়াশ আর সাইফান নিচে। মেহেক ভয় পেয়ে আছে, কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে ওর। তাকানো যাচ্ছে না মুখটার দিকে। ওর এমন অবস্থা দেখে স্যান্ডের টেবিলে রাখা পানির গ্লাসটা মেহেকের সামনে এনে ধরলো ইয়াশ। বলল, ওকে। শান্ত হও মেহেক, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। মেহেক শান্ত হলো কিছুটা। পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পান করলো সে। কিছু সময় নীরব থেকেই আচমকাই কান্না করে দিল। কান্না করতে করতে বলল ইয়াশকে, আমার আব্বু খুনি। উনি নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। ওনার বন্ধুর সাথে ফোনে কথা বলেছিল, আমি পেছনে দাঁড়িয়েছিলাম তখন। আমি নিজের কানে শুনেছি আমার আম্মুকে উনি নিজ হাতে মেরেছেন। সেদিন ক্যাফেতে আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। আমি জেনে ফেলেছিলাম সব। আমাকেও আব্বু মেরে ফেলতে চেয়েছিলেন। তো তখনই কি হলো মেহেক? আমি রিভলভারটা হাতে নিয়ে আব্বুর দিকে তাক করলাম। উনি এটা কেড়ে নিতে চাইলেন আমার থেকে। জড়াজড়িতে কখন যে আমার হাত থেকে গুলি বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি আব্বুকে মারতে চাইনি, বিশ্বাস করুন, কিন্তু আমার কোনো আফসোস নেই। অমন খুনির সন্তান হয়ে বেঁচে থাকা যে মৃত্যু আমার জন্য অনেক ভালো। মেহেকের আব্বুর সাথে কৌশিকের ব্যাপারটা নিয়েই ঝামেলা হয়েছিল ইয়াশের, কিন্তু তার জন্য যে কেউ কাউকে মারতে চাইবে ধারণাতেও ছিল না ওর। এই লোকটার জন্যই তবে রুহি মারা গেছে। ঈশানও অনুশোচনা বোধ থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সবকিছুর মূল তবে মেহেকের আব্বু সালমান চৌধুরী। মাথাটা কেমন করছে ইয়াশের, বিরক্ত লাগছে সবকিছু। কিন্তু মেহেক যে একটা বাচ্চা মেয়ে, বাবার ভুলের শাস্তি মেয়েটাকে পেতে হবে। মেহেকের কথা ভেবে খারাপ লাগছে ইয়াশের। ইয়াশকে কথাগুলো বলে আবারও অঝরে কান্না শুরু করলো মেহেক। ইয়াশ আর সাইফান কত কি বলে সান্ত্বনা দিল ওকে, কিন্তু মেহেক তো জানে তাকে শাস্তি পেতেই হবে। নিজেকে কোনো রকমে সামলালো মেহেক। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে।
পুলিশের সামনে গিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বলল সে। অ্যারেস্ট মি। সাথে সাথে মহিলা পুলিশগুলো চলে এলো মেহেকের কাছে। ওকে তোলা হলো পুলিশদের নিয়ে আসা গাড়িটাতে। নির্বাক দৃষ্টিতে চলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল সাইফান আর ইয়াশ। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। কাশফিয়ার প্রেগন্যান্সির এখন 9 মাস চলছে। সামনের সপ্তাহেই ডেলিভারি ডেট দিয়েছে ডাক্তার। ইয়াশ তার কাছ থেকে ছুটি নিয়েছে। আপাতত পুরো দিন বাড়িতেই থাকে কাশফিয়ার সাথে। মাঝে মধ্যে ওর মুড সুইং হলে ইয়াশ ঘুরতে নিয়ে যায় বাইরে। সব রকমভাবে ভালো রাখার চেষ্টা করে তার উপমাকে। কৌশিক আর ইনায়া মাঝে মধ্যেই আসে কাশফিয়াকে দেখতে। কৌশিক ইয়াশের সাথে কথা বলতে চাইলেও ইয়াশ তেমন গুরুত্ব দেয় না ওকে। এতে আরও রাগ বাড়ে কৌশিকের। মনে মনে ইয়াশকে কত সময় বকাঝকা করে শান্ত হয়ে যায় আবার। ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে ইয়াশ। কাশফিয়া ওর কোলে বসে আছে। কাঁধে মাথাটা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। কাশফিয়ার পেট বড় হওয়ায় নড়াচড়া করতে কষ্ট হয় এখন। বাথরুমে গেলেও ইয়াশ নিয়ে যায় হাত ধরে। দাঁড়িয়ে থাকে দরজার সামনে। ওকে একা ছাড়ে না কোনোভাবেই। এই যে এখন কাজ করছে, জোর করেই নিজের কোলে বসিয়ে রেখেছে ওকে। ল্যাপটপের থেকে চোখ সরিয়ে কাশফিয়ার দিকে তাকালো ইয়াশ। দেখে নিল সজাগ ও কিনা। ঘুমিয়ে পড়েছে দেখে দেরি করলো না আর। কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। ইয়াশ উঠে চলে যেতে চাইলে বাধা দিল কাশফিয়া। পেটে হাত দিয়ে উঠে বসতে চাইলে ইয়াশ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে। কি হলো উপমা? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। কাশফিয়া কোনো মতে উঠে বসলো। ইয়াশের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা রাখলো ঘাড়ে। ঘন ঘন শ্বাস ফেলে বলল, প্রফেসর সাহেব, তাড়াতাড়ি একটা চুমু দিন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ইয়াশ প্রথমে ভেবেছিল কাশফিয়ার পেন উঠেছে, কষ্ট হচ্ছে ওর। কিন্তু এখন বুঝতে বাকি নেই বউর দুষ্টুমি করছে। কি আর করবে ইয়াশ, একমাত্র বউয়ের কথা ফেলবে কি করে। কথা না বলে কাশফিয়াকে জড়িয়ে ধরল সে। আলতো করে নিজের ঠোঁট চুয়ে দিল ওর পুরো মুখে। কাশফিয়া খামচে ধরেছে ইয়াশের মাথার চুলগুলো। বিরক্ত হলো ইয়াশ, গম্ভীর কণ্ঠে বলল কাশফিয়াকে। ছিঁড়ে ফেলো আমার মাথার চুলগুলো সব। কাশফিয়ার রাগ হলো ইয়াশের কথায়। বুকে ঘুষি মেরে বলল, ধুর, আনরোম্যান্টিক লোক একটা। রোম্যান্সের সময় বউরা এমন করেই, মুভিতে দেখেননি? ইয়াশ মাথায় হাত টেকিয়ে বসে রইল ওখানেই। ইয়াশ চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে। কাশফিয়ার মনে হলো শরীর খারাপ করেছে ওর। ইয়াশের গালে মুখে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ইয়াশ এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার মুখটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। কাশফিয়া আর ইয়াশের ঠোঁট দোয়ের দূরত্ব খুব একটা বেশি নয়। এই দূরত্ব কমিয়ে দিতে সময় নিল না ইয়াশ। আঁকড়ে ধরল কাশফিয়ার গোলাপ রাঙা ঠোঁট দুটো। শত চেষ্টা করেও ইয়াশকে নিজে থেকে সরাতে পারল না কাশফিয়া। কিছুক্ষণ পর ইয়াশ ছাড়লো ওকে। ভেজা ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, এত কাছে এসো না উপমা। আমি কন্ট্রোললেস হয়ে গেলে বেবির ক্ষতি হবে যে। রাগে ফুঁসছে কাশফিয়া। ইয়াশের কাজে বিরক্ত সে। চুমু দিতে বলেছিল কিন্তু এভাবে দম আটকে মরেই যাচ্ছিল আরেকটু হলে। ইয়াশ আবারও কাশফিয়ার কাছে আসতে চাইল। আলতো করে ওর বুকে ধাক্কা দিয়ে বলল কাশফিয়া, সরুন তো, আরেকটু হলে দম বন্ধ হয়ে মেরে ফেলেছিলেন আমাকে। আপনার এসব লুচ্চামি দেখে আমার বাচ্চাটাও পেট থেকে পেকে বেরোবে। আমি লুচ্চামি করি? তাছাড়া কি? তুমি তো চুমু খেতে চাইলে উপমা। চুমু দিতে গিয়ে কন্ট্রোললেস হয়ে গেলে আমার কি দোষ বলো? লোক তো দেখালে তুমি নিজেই। ইয়াশের কথার জালে আটকা পড়ল কাশফিয়া। কথা আটকাতে বলল সে, আর কত লজ্জা দিবেন আমাকে? সরুন এবার, ঘুম পাচ্ছে। ইয়াশ নড়ল না এক চুলো। কাশফিয়ার কথায় ঠোঁট কামড়ে হাসল সে। কাশফিয়া ঘুমিয়ে পড়লে ওর পেটে চুমু দিল ইয়াশ। বলল বিড়বিড় করে, জুনিয়র তাড়াতাড়ি চলে এসো। তোমার মাম্মার আদর না পেয়ে পাপ্পা শুকিয়ে যাচ্ছি দিন দিন। কাশফিয়া চোখ খুলে তাকালো। হাসলো ইয়াশের কথা শুনে। ও বুঝে ফেলার আগেই আবারও বন্ধ করে নিল চোখের পাতা। সময়টা সন্ধ্যা। সাইফানের সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসেছে ইয়াশ। মেহেকের ব্যাপারেই কথা বলছিল দুজনে। এর মধ্যেই ইনায়ার কল আসলো ইয়াশের ফোনে। আসার আগেই ইনায়াকে রেখে এসেছিল কাশফিয়ার কাছে। কোনো দরকারে কল দিচ্ছে ভেবেই রিসিভ করলো ইয়াশ। ফোনের অপর প্রান্ত থেকে ইনায়া বলল ইয়াশকে, ইয়াশ তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি কাশফিয়াকে নিয়ে ওখানেই যাচ্ছি। কেন, কি হয়েছে? আমার উপমা ঠিক আছে? ঠিক নেই ইয়াশ, ওর লেবার পেন উঠেছে। এত কথা না বলে যত দ্রুত সম্ভব চলে আয়। আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দেরি করেনি ইয়াশ দ্রুত ছুটে এসেছে হসপিটালে। কাশফিয়াকেও তত সময়ে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। হসপিটালের করিডোরে পাইচারি করছে ইয়াশ। কেমন অস্থির অস্থির লাগছে ওর। শান্তি পাচ্ছে না কোনোভাবেই। ইয়াশের বাড়ির সার্ভেন্ট সাইফান আর কৌশিক সবাই দাঁড়িয়ে আছে একপাশে।
বাড়ি থেকে বারবার উজ্জ্বল আর সুফিয়া বেগমের কল আসছে। ইয়াসের মাথা ঠিক নেই, বিরক্ত হয়ে ফোনটাই অফ করে রেখেছে। কৌশিক এগিয়ে গেল ইয়াসের দিকে, মান অভিমান দূরে ঠেলে কথা বলল ওর সাথে। শান্ত হয় ইয়াশ, সবটা ভালোই হবে। আমি শান্ত হতে পারছি না কৌশিক। এত সময় হলো ইনায়া বেরোচ্ছে না কেন? আমার যে দম বন্ধ লাগছে। আমার উপমা ঠিক আছে তো? ইয়াসের করা একের পর এক প্রশ্নে ওকে কি উত্তর দেবে বুঝলো না কৌশিক। ওরও চিন্তা কম হচ্ছে না বোনের জন্য। কাশফিয়ার বয়স কম, এই বয়সে বাচ্চা নিলে কত রকমের সমস্যা পড়তে হয় মায়েদের, কিন্তু ওর যে কিছুই করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। বারবার ওনাকে ডাকছে আর বলছে যেন সুস্থ থাকে ওর বোনটা। অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। একটা ছোট্ট বাচ্চাকে সাদা রঙের তোয়ালিতে জড়িয়ে ওটি থেকে বেরোলো ইনায়া। নার্সরা মিলে কাশফিয়াকে নিয়ে গেল অন্য কেবিনে। বাচ্চাটা কান্না করে যাচ্ছে ক্রমাগত, ছোট ছোট হাত পা গুলো নাড়ছে সে। কৌশিকের মুখের অন্ধকার সরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। বাচ্চাটাকে দেখবে বলে দৌড়ে গেল ইনায়ার কাছে। ইয়াস এখনো দাঁড়িয়ে আছে আগের অবস্থানে। ইনায়া হেঁটে এলো ওর কাছে, বাচ্চাটাকে দেখিয়ে বলল, তোর প্রিন্সেসকে দেখবি না ইয়াস? দেখ, ও দেখতে পুরো তোর মতো হয়েছে। ইয়াস তাকালো না বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলো ইনায়াকে। আমার উপমা কেমন আছে ইনায়া? ইনায়া কথা বলল না, চুপটি করিয়ে দাঁড়িয়ে রইল সে। ইনায়ার মুখটা দেখে চিন্তা হলো ইয়াসের, ওর উপমার কি ভালো নেই? উত্তর দিচ্ছে না কেন ইনায়া? ইয়াস অপেক্ষা করলো না আর দ্রুত ছুটে গেল কাশফিয়ার কেবিনে। ইনায়া পিছু ডাকলেও শুনল না সে। কৌশিক তাকিয়ে আছে ইয়াসের যাওয়ার পানে। অবাক হচ্ছে কৌশিক, এই বদ মেজাজে একরোখা ছেলেটা কাউকে এত ভালোবাসতে পারে? কৌশিক তো এতদিন ভুল ভেবে এসেছে ইয়াসের ব্যাপারে। ওর কাছে কাশফিয়া ভালো আছে, ভালো থাকবে আজীবন। ইয়াসের মতো ছেলেরা সহজে কাউকে ভালোবাসে না। ভালো যদি বাসে তবে মন প্রাণ দিয়েই ভালোবাসে। বেডিশ হয়ে থাকা কাশফিয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে ইয়াস। এত সময় হলো সেন্স ফিরছে না কাশফিয়ার। ইয়াস ওকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে চাইলে মানা করেছেন ডাক্তাররা। শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে, এটা বলেই বুঝিয়েছে ওকে। এখনো বাচ্চার মুখ দেখেনি ইয়াস। ওর যে চিন্তা হচ্ছে উপমার জন্য। কেমন পাগল পাগল লাগছে নিজেকে। কাশফিয়ার বন্ধ করে রাখা দু চোখের পাতায় চুমু দিল ইয়াস। হাতটা ধরে রাখলো আগের মতো করেই। প্রায় অনেক সময় পর চোখ খুলে তাকালো কাশফিয়া। চোখ খুলতেই ইয়াসকে দেখলো সে। শরীরের সব অসুস্থতা, ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল ইয়াসের মুখটা দেখে। ইয়াস এখনো ধরে রেখেছে কাশফিয়ার হাতটা, চুমু দিচ্ছে বারবার। কাশফিয়া হাসলো, আস্তে করে বলল ইয়াসকে, পুচকের বাবা সব চুমুকি হাতেই দেবেন? মুখটা আমার শুকিয়ে গেছে দেখুন। কাশফিয়ার কণ্ঠ কানে আসতেই দ্রুত মুখ তুলে ওর দিকে তাকালো ইয়াস। কাশফিয়ার হাসি মাখা মুখটা চুপসে গেল মুহূর্তে। ইয়াসের চোখ ভিজে আছে কেন? কান্না করেছে বুঝি? ভালো করে ইয়াসকে পর্যবেক্ষণ করলো কাশফিয়া। গায়ে থাকা শার্টের বুকের দিকের বোতামগুলো সব খুলে রাখা ওর। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। কাশফিয়ার বুঝতে বাকি রইল না ওর জন্য ইয়াসের চোখ মুখের এই অবস্থা। ইয়াস কাশফিয়ার দিকে কিছুটা ঝুঁকলেই ওর মুখে স্পর্শ করলো কাশফিয়া। বলল ইয়াসকে, কাঁদছেন কেন? আমি ঠিক আছি দেখুন। ইয়াস কাশফিয়ার হাত ধরে চুমু দিল আবারও। বলল ওকে, কই, কাঁদছি না তো। মিথ্যে বলতে হবে না আর। আমাদের পুচকে কোথায়? দেখেছেন ওকে? কার মতো হয়েছে? ইয়াসের মনেই ছিল না বাচ্চার কথা। বউয়ের চিন্তায় এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে মেয়ের মুখটাও দেখেনি তখন। ইনায়া রুমে ঢুকলো, কোলে ইয়াস আর উপমার ছোট্ট প্রিন্সেস। ইনায়া হেঁটে এলো দুজনের কাছে। বাচ্চাটাকে কাশফিয়ার পাশে শুয়ে দিয়ে অভিনন্দন জানালো দুজনকেই। ইয়াস মুচকি হেসে ধন্যবাদ জানালো ইনায়াকে। ইনায়া চলে গেলে ইয়াস তাকালো মেয়ের ছোট্ট মুখটার দিকে। ইস, কত মায়া মুখটাতে। ইয়াস চুমু দিল মেয়ের হাতে। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে, মামার স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল সে। কাশফিয়া তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। গায়ের রং থেকে শুরু করে চোখ নাক সবই যেন ইয়াসের মতো। বাবা মেয়ের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে কাশফিয়া হেসে বলল ইয়াসকে, ব্যাপারটা কি হলো? আমি পেটে ধরলাম, এত কষ্ট করে পৃথিবীতে আনলাম, আর মেয়ে হলো আপনার মতো? ইয়াস হাসছে কাশফিয়ার কথা শুনে, ভাব দেখিয়ে বলছে ওকে, তুমি পেটে ধরলে কি হবে? মেয়েকে পৃথিবীতে আনার অর্ধেক কাজ তো আমিই করেছি। কাশফিয়া উত্তর খুঁজে পেল না আর। মানুষটা বড্ড চালাক, যাই বলুক না কেন ওনার কাছে যেন উত্তর রেডি করাই থাকে। ফোনে রিংটোন বেজে উঠল ইয়াসের। চোখের সামনে আনলে দেখলো ওর আম্মু সুফিয়া বেগম কল দিয়েছেন। কথা বলতে উঠে যাচ্ছিল ইয়াস, কি যেন মনে হলো কাশফিয়ার। ইয়াস চলে যাচ্ছে বুঝতে পেরে বলল ওকে,
আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন? মেয়ে আর তার মায়ের জন্য গিফট আনতে। লাগবে না গিফট? ওসব পরে হবে, মেয়ের নাম কি রাখবো বলুন? ইয়াশ চোখ বুলালো মেয়ের দিকে, কিছুক্ষণ চোখ মুচকি হেসে থেকে বলল, ইরা। না, রিদি রাখবো। হুম, আমার মেয়ের নাম আমিই রাখবো। মেয়ে বুঝি আপনার একার? ওকে জন্ম দিল কে? কাশফিয়া এমনভাবে কথাটা বলেছে ইয়াশ না মেনে পারল না ও কথা। তবে এই নাম রাখার কারণটা কি বুঝলো না সে? ইয়াশ বা কাশফিয়া নামের সাথে তো মিলে না নামটা। নিজের মনের কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলো কাশফিয়াকে। রিদি নামটাই কেন? কারণ আছে তাই। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে কাশফিয়ার দিকে চেয়ে রইল ইয়াশ। কি যেন ভেবে হাসলো সে। হয়তো বুঝলো কাশফিয়ার এই নামটা রাখার কারণ। কথা বাড়ালো না আর, মাথা নাড়িয়ে সম্মতি জানালো কাশফিয়ার কথায়। তবে মনে মনে ভেবে নিল ইয়াশ, কাশফিয়ার মেয়ে যে নামই রাখুক না কেন, ইয়াশ ওর পুচকিকে ইরা নামেই ডাকবে। সময় আর স্রোত অপেক্ষা করে না কারোর জন্য। দিন পরিবর্তন হয়, সাথে পরিবর্তন হয় প্রতিটা মানুষের জীবনের গল্প। মাঝখানে পেরিয়ে গেছে 4টা বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তবে পরিবর্তনগুলো খারাপ নয়, সবটাই ছিল ভালো। এত পরিবর্তনের মধ্যে যে জিনিসটা অপরিবর্তনীয় রয়ে গেছে তা হলো উপমার প্রতি ইয়াশের ভালোবাসা। এতগুলো দিন পেরিয়েছে কিন্তু ওদের দুজনের ভালোবাসা এখনো ঠিক প্রথম দিনের মতোই আছে। ঝগড়া ঝামেলা আগে যাই একটু হতো, ইরা আসার পর তাও হয় না। মেয়েকে নিয়ে ছুটোছুটি করতে করতেই কেটে যায় ওদের দিন, ঝগড়া করার সময় কোথায়। ইয়াশ কাশফিয়ার সংসার ভরে উঠেছে আনন্দে আর সুখে। কৌশিক ইনায়ার ঘর আলো করে এসেছে একটা ছোট্ট রাজপুত্র, নাম ওর ইরহান। ইনায়া আর কৌশিক এখানকার সব ছেড়ে ছুড়ে দেশে চলে গেছে প্রায় 2 বছর আগে। দেশে যাওয়ার জন্য আর কাছের মানুষগুলোকে দেখার জন্য সবসময় মনটা আঁকুপাকু করে কাশফিয়ার। কিন্তু ইয়াশের কাজের জন্য এখন আর বায়না করে না যাবে বলে। আস্তে আস্তে মানিয়ে নিয়েছে সবটা। কাশফিয়াকে দেখলে মাঝে মধ্যে অবাক হয় ইয়াশ। চঞ্চল মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে এখন। মাঝে মধ্যে কাশফিয়ার কাজে ইয়াশের রাগ হলে বকাঝকা করে, কিন্তু আগের মতো আর তর্কাতর্কি করে না কাশফিয়া। সে তো জানে ইয়াশের রাগ ক্ষণস্থায়ী, রাগ কমে গেলে তাকে বুকে টেনে নেবে আবার। আজকে ইরার জন্মদিন, বাড়িতে সকাল থেকেই গেস্টদের আসা যাওয়া চলছে। ইরার জন্মের পর ইয়াশ বাড়িতে বাড়তি লোক রেখেছে মেয়ের দেখাশোনার জন্য। আজকে সবটা সামলে নিচ্ছেন ওনারাই। কাশফিয়া নিজের রুমেই ছিল, সব গোছগাছ করে সাজতে বসেছে সে। কাশফিয়া আজকে পার্পেল কালারের একটা সুন্দর জর্জেট শাড়ি পরেছে, গলায় হাতে কানে ডায়মন্ডের পাতলা জুয়েলারি সেট। এগুলো ইয়াশেরই দেওয়া। আগের বার অ্যানিভার্সারিতে কাশফিয়াকে শাড়ি আর জুয়েলারিগুলো গিফট করেছিল ইয়াশ। আগে সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি এগুলো পরার। আজকে গেস্ট আসবে তাই কিছু না ভেবেই পরে নিল। কাশফিয়ার মাথার লম্বা চুলগুলো খুব বিরক্ত করছে ওকে। ছোট একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছে চুলগুলো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খেলনাগুলো চোখে পড়ল, একটা একটা করে তুলে রাখলো সব। হঠাৎই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পিছনে। কাশফিয়ার মাথার ক্লিপটা খুলে দিয়েছে সে। মানুষটা যে ইয়াশ ছাড়া আর কেউ নয় বুঝতে বাকি নেই কাশফিয়ার। ইয়াশের এমন কাজে বিরক্ত হলো সে। উঠে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াশের দিকে, কিছু বলবে তখনই ইয়াশ কাছে টেনে নিল ওকে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াশের বুকের কাছটায়। ইয়াশ ওর এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, বাহ, ইরার মাম্মাকে অনেক সুন্দর লাগছে আজ। চোখ ঝলসে যাচ্ছে আমার। কিন্তু কিন্তু কি? এই সাজে তুমি রুম থেকে বেরোবে না। কেন? আমার উপমার সৌন্দর্য কেবল আমি দেখব, অন্য কেউ না দেখুক। ইয়াশের কথায় পাল্টা প্রশ্ন না করে বলল কাশফিয়া। ঠিক আছে, বেরোবো না। ইয়াশ কাশফিয়াকে নিয়ে গেল আয়নার সামনে। লম্বা চুলগুলো দিয়ে খোপা করে দিল, খোপায় গুজে দিল বাগান থেকে তুলে আনা টাটকা লাল গোলাপ। কাশফিয়া হাত দিয়ে দেখে নিল, বলল ইয়াশকে। কি করলেন? ইয়াশ শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো কাশফিয়াকে, ঘাড়ে থুতনি রেখে বলল, আমার ফুলকে ফুল দিলাম, তোমার পছন্দের বেলি ফুল পেলাম না। গোলাপ পছন্দ? সব ফুলই আমার পছন্দ। তুমি নিয়েই তো একটা ফুল উপমা, আমার ব্যক্তিগত ফুল। ইয়াশের কথায় মুচকি হাসলো কাশফিয়া। এই মানুষটার প্রশংসা না পেলে সাজগোজ করাই তো বৃথা। তবে ইয়াশকেও কম সুন্দর লাগছে না। সাদা রঙের শার্ট পরেছে ইয়াশ, কালো স্যুট প্যান্ট, মাথার সুন্দর চুলগুলো ব্যাক ব্রাশ করা, হাতে দামি একটি স্মার্ট ওয়াচ। সব মিলিয়ে ভালোই লাগছে ইয়াশকে। কাশফিয়া ইয়াশের গলা আঁকড়ে ধরলো, বলল ওকে, ইরার পাপ্পাকেও কম সুন্দর লাগছে না। সুন্দরী মেয়েগুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাকে তো চেনেনি, এদিক সেদিক কিছু হলে মাথায় সবগুলো চুল ছিঁড়ে টাকলা বানাবো। বউয়ের করা হুমকিতে মনে মনে হাসলো ইয়াশ। উপর নিচ মাথা নাড়ালো কেবল।
ইয়াশ কাশফিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল একটু একটু করে। কি হবে বুঝতে পেরে চোখ দুটো বন্ধ করে নিয়েছে কাশফিয়া। সব দূরত্ব ঘুচিয়ে ইয়াশ যখনই চুমু দেবে কাশফিয়ার ঠোঁটে, তখনই কানে ভেসে আসলো মেয়ের কণ্ঠস্বর। পাপা, মাম্মা, আমি টয়লেট যাব। ইরার কথা কানে আসতেই দ্রুত কাশফিয়াকে ছেড়ে দিল ইয়াশ। ইরা গটগট করে হেঁটে আসলো ইয়াশের কাছে, 2 হাত কোমরে চেপে বলল রেগে মেগে। এরা লাগ করেছে। কেন? পাপা খালি মাম্মাকেই পাপ্পি দেয় কেন? ইয়াশ কোলে নিল মেয়েকে, 2 গালে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল। এই তো ইরাকেও দিলাম। বাবা মেয়ের কাণ্ড দেখে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল কাশফিয়া। হিংসুটে মেয়ে, তোর বাপ আমাকে আদর না দিলে তুই পৃথিবীতে আসতি কিভাবে? আমার আদরে ভাগ বসাতে চাই, ভাবা যায় কি সাহস মেয়ের? কাশফিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবেই। ইরাকে বারবার কোলে নিতে চাইলেও আসলো না সে। ওদিকে গেস্টরা এসে বসে আছে, অপেক্ষা করছে ইয়াশ কখন ইরাকে নিয়ে যাবে। ইয়াশ ভাবলো এবার যাওয়া উচিত। কাশফিয়াকে রুমে আসতে বলে পা বেরিয়েছিল যাবে বলে, তখনই কাশফিয়ার দিকে তাকিয়ে বলল ইরা। মাম্মা, এরা টয়লেট যাবে? মেয়ের আদো আদো কথায় হেসে উঠল কাশফিয়া। ইরার ভারী রাগ হলো মায়ের হাসি দেখে। মেয়ের রাগ দেখে ইয়াশ চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়ার দিকে। বহু কষ্টে হাসি থামালো কাশফিয়া। ইরাকে কোলে করে নিয়ে গেল টয়লেটে। খন্দকার মঞ্জিলের সামনে এসে থেমেছে একটা কালো রঙের কার। দারোয়ান এসে দ্রুত খুলে দিল গেট। বাড়ির ভিতরে ঢুকে থামলো গাড়িটা। এক এক করে নামলো ইয়াশ আর কাশফিয়া। ইয়াশের কোলে ছোট্ট ইরা আর কাশফিয়ার কোলে মমি। ইরা মায়না করলো ইয়াশের কোল থেকে নামবে বলে। ইয়াশ মিষ্টি করে হেসে নামিয়ে দিল মেয়েকে। কাশফিয়াও নামালো মমিকে। মমি দূরে ভিতরে যেতেই ইরাও গেল তার পিছু পিছু। মেয়েকে বারবার ডেকেও থামাতে পারল না কাশফিয়া। সুফিয়া বেগম বাড়ির উঠোনে এসেছেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। হঠাৎই মনে হলো ওনার শাড়ির আঁচল ধরে টানছে কেউ। চোখের কালো ফ্রেমের চশমাটা ঠেলে সামনে তাকালেন তিনি। দেখতে পেলেন বছর 4 এক বাচ্চা মেয়েকে। ফর্সা শরীরে লাল গাউনে ঠিক যেন পরীর মতো লাগছে তাকে। মেয়েটার পাশেই দাঁড়িয়ে আছে একটা বিড়াল। ওই বিড়ালকে তিনি দেখেছেন আগেও। আর মেয়েটা যে পুরোপুরি ওনার ছেলের মতো, চোখ, নাক, গায়ের রং একেবারে ইয়াশের মতো। চিনতে ভুল করেনি সুফিয়া বেগম। এ হলো ছোট্ট ইরা, ওনারই রক্ত আর খন্দকার মঞ্জিলের রত্ন। হাতে থাকা কাপড়গুলো পাশেই দাঁড়িয়ে থাকা গৃহকর্মীর হাতে ধরিয়ে দিলেন সুফিয়া বেগম। হাঁটু গেড়ে মেঝেতে বসে বললেন বাচ্চা মেয়েটাকে। নাম কি তোমার? সাথে সাথে উত্তর এলো ইরার থেকে। আমার তো অনেকগুলো নাম, কোনটা বলবো? যে নামটা বেশি পছন্দ। ইরা বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল। পাপার প্রিন্সেস আর মাম্মার লেডি। ইরার এমন অস্পষ্ট কথা আর কেউ বুঝবে কিনা সন্দেহ। তবে সুফিয়া বেগম বুঝলেন ঠিকই, দ্বিতীয় নামটা যে সে রিদি বলেছে এটাও বুঝে নিলেন। ইরার ছোট্ট হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসলেন। আবারও জিজ্ঞেস করলেন ওকে। তুমি আমাকে চেনো? না তো। আমি তোমার পাপ্পার আম্মু, বুঝলে? বুঝদারের মতো উপর নিচ মাথা নাড়ালো ইরা। কি বুঝলো কে জানে। কিছুক্ষণ পর সুফিয়া বেগমের মতোই মাটিতে বসলো ইরা। মমের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো পাপার আম্মু, বলো সোনা। আমার মামিকে খাবার দাও, ওর খিদে পেয়েছে। সুফিয়া বেগম হাসলেন, কোলে তুলে নিলেন ইরাকে। কাশফিয়ার কল পেয়ে সিমি, আফিয়া আর উজ্জ্বল সহ বাড়ির সকলেই বেরিয়ে এসে উঠোনে। কাশফিয়ার কল পেয়ে সিমি, আফিয়া আর উজ্জ্বল সহ বাড়ির সকলেই বেরিয়ে এসেছে উঠোনে। সুফিয়া বেগমের ইশারায় বিড়ালটাকে ভিতরে নিয়ে গেল সিমি। ইরা রাগ করলে ওকে বুঝালেন মমিকে খাবার দেওয়ার জন্যই ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কাশফিয়া আর ইয়াশ মাত্রই এসে দাঁড়ালো সবার সামনে। ওদের দেখেই ছুটে গেল আফিয়া আর উজ্জ্বল। ব্যাগপত্র সব নিয়ে গেল বাড়ির ভিতরে। খন্দকার মঞ্জিলে আজ খুশির আমেজ। আসার আগে ইয়াশ কাউকেই জানায়নি, তাই আনোয়ার সাহেব, উজ্জ্বল আর বাকিরা বকাঝকা দিচ্ছেন ওকে। সুফিয়া বেগম আর আফিয়া রান্নার কাজে ব্যস্ত। আজ ইয়াশের পছন্দের সব খাবার বানাচ্ছেন মা মেয়ে মিলে। আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসেছেন ইয়াশদেরকে দেখতে। ইরা এত সময়ে চিনে গেছে সবাইকে। ইয়াশ এক এক করে মেয়ের সাথে পরিচয় করালো সবার। কাশফিয়া ইয়াশকে রেখে ইরাকে নিয়ে ব্যস্ত বাড়ির মানুষরা, বিশেষ করে ইয়াশের আব্বু আনোয়ার সাহেব আর সিমি। ইরাও মিশে গেছে সবার সাথে, তবে কারো টুকটাক ভুল হলেই কান্না করে ভাসাচ্ছে সে। বিকেলে কৌশিকা ইনায়া এসেছে ইয়াশদের দেখতে। ইনায়ার কোলে ছোট্ট ইরহান। কাশফিয়া ছুটে গেল ওদেরকে দেখে। ইরহানকে কোলে নিয়ে আদর করলো সে। ইয়াশও একই কাজ করলো। এটা দেখে আবার রাগ হলো ইরার। সুযোগ পেতেই খামছে দিল ইরহানের গাল।
মেয়ের দুষ্টুমি দেখে বিরক্ত হলো ইয়াশ। ছোট্ট করে একটা ধমক দিয়েছিল ওকে। ইরা কান্না করে চলে গেল ইয়াশের কাছ থেকে। তারপর আর কি কত কিছু করে ইয়াশ রাগ ভাঙালো মেয়ের। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। বাড়িতে আত্মীয়রা এসেছেন আজ। ইনায়া আর কৌশিকও থেকে গেছে। কাশফিয়ার পাশটায় শুয়ে আছে ইরা। ইয়াশ বসে আছে সোফায়, বিড়বিড় করে বলছে মা মেয়ের দিকে তাকিয়ে। মেয়েটা দেখতে পুরো আমার মতো হলেও মায়ের মতো ঘাট দেওয়া হয়েছে। ইয়াশের কথা ইরা বা কাশফিয়া কারোরই কানে যায়নি। নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওরা। ইয়াশ ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কিছু করছে। কিছুক্ষণ না যেতেই মা মেয়ে দুজনে উঠে গেল ইয়াশের কাছে। দুই পাশে দুজন বসে হঠাৎই চিৎকার দিয়ে উঠল। ভয়ে ইয়াশের হাত থেকে পড়ে গেল ল্যাপটপটা। রেগে তাকালো কাশফিয়ার দিকে। ইয়াশের রাগান্বিত চেহারা দেখে হাসি থামিয়ে চুপ করে গেল কাশফিয়া। কিন্তু ইরা তো ওর এক কাঠি উপরে। ইয়াশের কোলে উঠে মাথার চুলগুলো সব শক্ত করে ধরে রেখেছে। ইয়াশ ধমকের স্বরে বলল মেয়েকে। ইরা হচ্ছে কি? বাবার বড়সড় ধমকে চুপচাপ মায়ের কাছে চলে গেল ইরা। ইয়াশ বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে। এসব কি উপমা? আমার মেয়েকে বাদর বানাচ্ছ তুমি? মেয়ে তো বাদরই, আপনার মতো বাদর। অথচ এই বাদরের আদর না পেলে তোমার শ্বাস নিতে কষ্ট হয়। কাশফিয়া মুখ ভেঙচি কেটে ইরাকে কোলে নিয়ে চলে গেল বিছানায়। ইয়াশ হাসলো ওর মুখের ভঙ্গিমা দেখে। রান্নাঘরে জিনিসপত্র সব গুছিয়ে নিজের রুমে যাচ্ছিলেন সুফিয়া বেগম। ইয়াশের রুমের দরজা খোলা, তাই চোখ পড়ল ওনার। ইয়াশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলেন তিনি। ছেলে বৌমার সুখের সংসারে দেখে ভালোই লাগছে ওনার। ইয়াশের চোখ পড়ল মায়ের দিকে। রুম থেকে বেরিয়ে সুফিয়া বেগমের সামনে দাঁড়াতেই বললেন উনি। আসলে তবে আবার ফিরে যাবে নিশ্চয়ই। চলেই যখন যাবে তাহলে আসো কেন? ইয়াশ কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে। এবার আর ফিরে যাচ্ছি না আম্মু। ইয়াশের কথা শুনে খুশি হলেন সুফিয়া বেগম। এ যে আশা করেননি তিনি। ছেলে বৌমা আর নাতনিকে এবার থেকে কাছে পাবেন ভাবতেই খুশিতে চোখের কোণে পানি জমা হলো ওনার। ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন নিজের রুমে। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছেন, আবার কেউ কেউ থেকে গেছেন। ইয়াশ বাড়িতে নেই, হয়তো রুহির কবরের কাছে গেছে। কাশফিয়া মনে মনে এটাই ভেবে নিয়েছে, তাই আর কল দিয়ে বিরক্ত করলো না ইয়াশকে। রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো ওর আসার। ব্যালকনিতে রাখা ফুলের টবগুলো এলোমেলো হয়ে আছে দেখে কাশফিয়া হেঁটে গেল ব্যালকনিতে। ওর পিছু পিছু গেল ইরাও। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে কি যেন ভেবে ডাকলো কাশফিয়াকে। মাম্মা। কাশফিয়া ফুলের টবগুলো ঠিক করতে করতে উত্তর দিল মেয়ের কথার। বলো। ভাঙা ভাঙা কণ্ঠে বলল ইরা। এখানে নাকি ঘুম পড়ে শুয়ে আছে। দ্রুত ইরার দিকে তাকালো কাশফিয়া। ওর হাতের ইশারা অনুসরণ করে সামনের দিকে তাকালো সে। নজরে এলো রুহির কবরটা। ও রুমের ব্যালকনি থেকে রুহির কবরস্থান পুরোপুরি না হলেও খানিকটা দেখা যায়। দীর্ঘশ্বাস ফেলে ইরাকে বলল কাশফিয়া। কে বলেছে? সহজ সরল স্বীকারোক্তি ইরার। পাপ্পা বলছে। কাশফিয়া মুচকি হেসে ইরার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলল। হ্যাঁ, ওখানে ঘুম পড়ে শুয়ে আছে। ঘুম পড়ে আমার কি হয় মাম্মা? তোমার আন্টি হয়। নাম কি তার? রোহি। কিছুক্ষণ ভেবে বের করলো ইরা। রুহির নামটাও ওর নামের মতোই, যে নামে কাশফিয়া ডাকে সবসময়। ছোট্ট মাথায় প্রশ্ন এলো ইরার, ঘুম পড়ি কি ওকে ভালোবাসে? জিজ্ঞেস করলো কাশফিয়াকে। পরি কি ইরাকে ভালোবাসে মাম্মা? সে তো নেই মামুনি, থাকলে অনেক ভালোবাসতো তোমাকে। তাহলে পরি কাকে ভালোবাসে? কথা নেই কাশফিয়ার মুখে। চুপ করেই রইল সে। ঘাড় ফিরিয়ে তাকালো রুহির কবরটার দিকে। পরে আবার ইরার ছোট্ট মুখটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দিল। পরি হৃদির পাপ্পাকে ভালোবাসে। ইরার থেকেও বেশি? সবার থেকে বেশি। মায়ের কথায় রাগ হলো ইরার। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ইয়াশ মাত্র এই রুমে ঢুকলো। মেয়ের এমন রাগের কারণ বুঝলো না সে। হৃদিকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে নিয়ে এলো। কোলে তুলে ওর দুই গালে চুমু দিয়ে বলল। কি হয়েছে আমার প্রিন্সেসের? কে বকেছে? মাম্মা বকেছে। কি বলে বকেছে? ঘুম পড়ি পাপ্পাকে ভালোবাসে। ইয়াশ চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো মুহূর্তেই। এই নামে তো ইয়াশ রুহিকেই ডাকে। এরা কিছু জিজ্ঞেস করায় তখন ওকে বলেছিল কথাটা। ওর ছোট্ট মেয়েটা এখনো ওসব মাথায় নিয়ে বসে আছে। আর ওর উপমাটাই বা কেমন? এসব বলছে মেয়েকে। ইয়াশ মুখে হাসি টেনে বলল ইরাকে। আমার প্রিন্সেসের মতো আমাকে আর কেউ ভালোবাসে না। চোখে মুখে খুশি ছিলি ইরার। অন্ধকার মুখটা ছেয়ে গেল হাসিতে। বাবার গলা জড়িয়ে ধরলো শক্ত করে। ইয়াশও হাসলো মেয়ের কাণ্ডে।
কাশফিয়া এখনো দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বাবা মেয়ের খুনছুটি দেখে হাসছে সে। ওদের থেকে চোখ সরিয়ে তাকালো রুহির কবুতরের দিকে। মনে মনে বলল, তোমার না হওয়া প্রিয় মানুষকে আমি ভালো রেখেছি রুহি আপু, তোমাকেও আমরা মনে রেখেছি। তোমার কথাই সত্যি হোক, আমাদের ভালোবাসায় বেঁচে থাকুক যুগ যুগ। উপমা আসবে একটু? ইয়াসের ডাকে ওর দিকে তাকালো কাশফিয়া, ছোট্ট করে বলল, আসছি। কাশফিয়া এসে দাঁড়িয়েছে ইয়াসের মুখোমুখি। ইয়াসের কাঁধে মাথা ফেলে ঘুমিয়ে আছে ইরা। ইয়াস কাশফিয়াকে বিছানায় ফেলে রাখা শাড়ি চুড়িগুলো দেখিয়ে বলল ওগুলো পরে রেডি হতে, সে আসছে এক্ষুনি। কাশফিয়া কেবল মাথা নেড়ে সায় জানালো ইয়াসের কথায়, মুখে কিছুই বলল না সে। ইয়াসের আনা নীল রঙের শাড়ি, চুড়ি আর বেলি ফুলের গাছটা পরে তৈরি হয়েছে কাশফিয়া। বিকেল পেরিয়ে রাত হতে চলল, কিন্তু ইয়াসের আসার নাম নেই। ইরা তার বাবার সাথে আছে তাই চিন্তা করলো না ওকে নিয়ে। কাশফিয়ার থেকে ইয়াসকে এরা একটু বেশি ভালোবাসে। মেয়ে তার বাবার কাছে থাকলেই নিশ্চিত থাকে কাশফিয়া। বিছানায় বসে থাকতে থাকতে বিরক্ত কাশফিয়া উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল মাত্রই। ইয়াস এসে পেছন থেকে জড়িয়ে ধরলো তখনই। কাশফিয়া ওভাবে দাঁড়িয়ে থেকেই বলল ইয়াসকে, মেয়ে কোথায়? আম্মুর কাছে। রেখে আসলেন যে? কান্না করবে তো। কারণ আছে তাই। কি চাই আপনার? মতলব ভালো ঠেকছে না। বাবু চাই। কাশফিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে, দু হাতে গলা জড়িয়ে ধরে বলল, একজনকে নিয়েই পারি না, আরেকজন কে সামলাবে শুনি? তুমি আমাকে সামলাবে আর আমি বাচ্চাদের। বাহ, আমার কথাই আমাকে বলা হচ্ছে। ইয়াস তাকিয়ে রইল কাশফিয়ার সুন্দর মুখটার দিকে। মাথার গাজরাটা খুলে দিল সে। এলোমেলো হলো কাশফিয়ার মাথার চুল। শাড়ির কুচিতে হাত রাখতেই কেঁপে উঠল কাশফিয়া। বাঁধা নিয়ে বলল ইয়াসকে, এলোমেলো করার মতো যখন শাস্তে বললেন কেন? আমি নিজ হাতে এলোমেলো করব তাই। আদর চাই না? কাশফিয়া লজ্জা পেল। ইয়াসের বুকে মুখ লুকিয়ে আস্তে করে বলল, চাই তো। কাশফিয়ার সম্মতি পেয়ে দেরি করলো না ইয়াস। কোলে তুলে নিল ওকে, নিয়ে গেল বিছানার কাছটায়। গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলতেই শুকনো ঢোক গেল কাশফিয়া। ইয়াস ওর দিকে ঝুঁকলো। কাশফিয়া ইয়াসের বুকে হাত দিয়ে বলল, পাগলামি করবেন না একদম। 100 বার করব। সরুন তাহলে। আজ তোমাকে আদর দিব। ভালাতে চেয়েও পারল না কাশফিয়া। হার মানল ইয়াসের জেদের কাছে। পুরো শরীর জুড়ে ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শ পড়ছে বারবার। কেঁপে উঠছে কাশফিয়া। লজ্জাবতী পাতার নিয়ে নিতিয়ে পড়েছে বিছানায়। ইয়াস নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ব্যস্ত তার উপমাকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। ইয়াস শুয়ে আছে কাশফিয়ার ছোট্ট বুকে মাথা রেখে। দু হাতে শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরেছে ওকে। নড়াচড়ার অবকাশটুকুও নেই। মনে হচ্ছে ছাড়লেই পালাবে সে। কাশফিয়া হাত বুলালো ইয়াসের মাথায়। ঘন চুলের ভাঁজে মুচকি হেসে বলল, প্রফেসর সাহেব, আপনি আমার ভালো থাকার ওষুধ। আপনার কাছে আমি কি বলুন? ইয়াস মুখ তুলে তাকালো। ঘুম ভেঙে গেছে ওর অনেক আগেই। কাশফিয়ার সুন্দর মুখটা দেখে মন ভালো হয়ে গেল মুহূর্তেই। ঠোঁটের কোণে এক ছিলতে হাসি নিয়ে ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার কপালে। ওর চোখ মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, তুমি আমার জীবনে আসা বসন্তের ফুল, আমার শূন্য হৃদয়ের রঙের বন্যা, আমার অন্ধকার জীবনে আলোর দীপশিখা তুমি, আমার উপমা তুমি। কাশফিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। চোখ দুটো বন্ধ করে বলল সে, ভালোবাসি প্রফেসর সাহেব। এই ছন্ন ছাড়া অগোছালো উপমা আপনাকে অনেক ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি উপমা, ভীষণ রকমের ভালোবাসি। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।